আজকে আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে প্রায় 10টা টাইপের অঙ্ক তোমাদেরকে করাবো, অর্থাৎ এই অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করার জন্য আমি তোমাদেরকে 10টা টাইপের অঙ্ক করাবো। আশা করি এই 10টি টাইপ থেকে তুমি যদি একটি একটি করে মোট 10টি অঙ্ক বুঝে করতে পারো, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসুক তুমি ইনশাল্লাহ এখান থেকে উত্তর করতে পারবে। তো আজকের এই ক্লাসটি আমি তোমাদেরকে কিভাবে করাবো, আমি তোমাদেরকে প্রথমে এই অধ্যায়ের যে বেসিক গুলো আছে এই বেসিক গুলো প্রথমে পড়াবো, এরপর এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো একটি একটি করে তোমাকে বুঝিয়ে দিব। তারপর দ্বিতীয় ধাপে গিয়ে আমরা এই অধ্যায় থেকে যে 10টি টাইপের অঙ্ক তোমাদের জন্য রেখেছি সেগুলো ইনশাল্লাহ তোমাকে একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে সমাধান করে দিব ইনশাল্লাহ। এবার আমি তোমাদেরকে এই অধ্যায়ের সৃজনশীল বা সৃজনশীলের খ অথবা গ নাম্বার যে প্রশ্নগুলো আছে ওইগুলো সমাধান করার জন্য আমাদের আসলে কি জানতে হবে। ভাইয়া তুমি যদি একদম দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার কি জানতে হবে ওইটা আমি তোমাদেরকে আগে একটু বলে নিই। তোমরা সবাই জানো এই অধ্যায়ের নাম হলো ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতিক অনুপাত। তো এই ত্রিকোণমিতির এই ত্রি মানে হলো তিন, ত্রি মানে তিন, আর কোণ মানে হলো কোণা বা কোণ, তাহলে দাঁড়ায় তিন কোণ, আর মিতি মানে হলো পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি অর্থ কি দাঁড়ায়? ত্রিকোণমিতি অর্থ দাঁড়ায় তিন কোণের পরিমাপ। এখন তোমরা আমাকে বলো তো এই তিন কোণের পরিমাপ আসলে কোথায় করা হয়? এটা কি চতুর্ভুজে নাকি ত্রিভুজে? তিন কোণের পরিমাপ তো আমরা ত্রিভুজে করি। এখন ত্রিভুজ তো আবার অনেক ধরনের আছে, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী, স্থূলকোণী, এই ধরনের ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজ বলতে আমরা এই অধ্যায়ে আলোচনা করব সব সময় সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবো। কি কোণী ত্রিভুজ ভাইয়া? সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ আসলে কোনগুলোরে বলা হয়? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি দুইটি ত্রিভুজ অঙ্কন করেছি। যেই ত্রিভুজের এইখানে একটা কোণ হলো 90 ডিগ্রি, এই যে একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, অর্থাৎ এল সাইজের মতো। এই কোণটা দেখতে এল সাইজের মতো, ইংরেজি এল অক্ষরের মতো। এই কোণটাকে বলা হয় 90 ডিগ্রি। তাহলে যেই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি ওইটাকে বলা হয় মূলত সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিকোণমিতি অধ্যায়ে এই অধ্যায়টির পুরো অর্থ দাঁড়ায় তিন কোণের পরিমাপ। তিন কোণের পরিমাপ করা হয় ত্রিভুজে, আর ত্রিভুজ বলতে এই অধ্যায়ে আমরা সমকোণী ত্রিভুজকে বুঝবো। আর সমকোণী ত্রিভুজের কি কি জানতে হবে ওইটা এবার তুমি ভালো মতো জানার চেষ্টা করো। যদি একটি সমকোণী ত্রিভুজের, একদম ভালো মতো বোঝার চেষ্টা করো, যদি একটি সমকোণী ত্রিভুজের এরকম ডান দিক দিয়ে থিটা দেওয়া থাকে বা কোণের মান দেওয়া থাকে, ডান দিক দিয়ে যদি থিটা বা কোণের মান দেওয়া থাকে, তাহলে এই কোণের বিপরীতে আমরা যেই লেখাটি দেখব ওইটাকে আমরা বলবো লম্ব। সরি, কোণের বিপরীতে আমরা যেই বাহুটিকে দেখব ওইটাকে আমরা বলবো লম্ব। কি বলবো ভাইয়া? লম্ব। আর নিচে যেটি থাকে মাটির সাথে ওইটাকে আমরা ভূমি বলবো। সব সময় কিন্তু ভূমি বলবো না, যদি থিটাটা ডান দিকে দেওয়া থাকে তাহলে থিটার সাথে কোণকে আমরা বলবো ভূমি, আর থিটার বিপরীত দিকে যে বাহুটা আছে ওইটাকে আমরা বলবো লম্ব। আর মইয়ের মতো যেটি আছে ওইটিকে সব সময় আমরা বলবো অতিভুজ, আর এটিকে আমরা বলবো ভূমি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন তোমাদের প্রশ্ন দাঁড়াতে পারে কোনটা যদি ডান দিকে না দিয়ে এই যে উপরের দিকে দেওয়া থাকে, এই যে উপরের দিকে যদি দেওয়া থাকে তাহলে আমরা বলেছিলাম এই থিটার বিপরীত দিকে তুমি তাকাবে, এই যে এদিক দিয়ে তাকাবে। ওইটা কিন্তু আমরা এদিক দিয়ে তাকিয়েছিলাম, দেখেছিলাম এটির নাম হলো লম্ব। আর এদিক দিয়ে তাকালে আমরা এটিকে বলবো লম্ব। তুমি যদি ভুল করে এটিকে ভূমি বলে অঙ্ক করা শুরু করো, সামনে আমরা যে অঙ্কগুলো রেখেছি সেখানে কিন্তু তোমার অবশ্যই বুঝতে হবে এই ত্রিভুজ জাতীয় যে থিটাটা আসলে কোন কোন দিক দিয়ে দেওয়া আছে। থিটার উপর নির্ভর করে আমরা লম্ব আর ভূমি দেওয়ার চেষ্টা করব। তো থিটাটা যদি এইভাবে উপরে দেওয়া থাকে তাহলে এই থিটার বিপরীত দিকে আমরা তাকালে যেটি পাবো এটির নাম হলো লম্ব, আর থিটার সাথে যেটি পাবো, যে বাহুটি পাবো এটির নাম হলো ভূমি, আর মইয়ের মতো যেটি থাকে এটিকে সবসময় আমরা অতিভুজ বলবো। এবার আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই সূত্রগুলো যদি তুমি ভালো মতো আয়ত্ত করতে পারো তাহলে এই অধ্যায়ের যে সিকিউ গুলো আছে ইনশাল্লাহ ওইগুলো তুমি ভালো মতো বুঝে বুঝে করতে পারবে। তো চলো আমরা ধাপ একে কোন সূত্রগুলো শিখবো। ধাপ একের সূত্রগুলো শিখার আগে আমরা সবাই এই সিরিয়ালটি শেখার চেষ্টা করব। এই সিরিয়ালে কি লেখা আছে খেয়াল করো, সাইন থিটা, কস থিটা, বা থিটাটা তুমি বাদ দাও, এইভাবে পড়ো সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সবাই সিরিয়ালটা মুখস্থ করতে হবে। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই সিরিয়ালটা আমাদের একটু শিখতে হবে। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এবার এই সাইনের একটি সূত্র আমরা মুখস্থ করব। তো আমি এখানে একটা ছন্দ লিখেছি যাতে তুমি সূত্রটি ভালো মতো মুখস্থ করতে পারো। তো সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। এই সাগর বলতে আমরা বুঝবো সাইন, সাগর বলতে আমরা কি বুঝবো? সাইন। লবণ বলতে আমরা বুঝবো লম্ব, অনেক বলতে আমরা বুঝবো অতিভুজ। তাহলে সাগরে লবণ অনেক, লবণ মানে কি? লবণ মানে লম্ব, আর অনেক মানে হলো অতিভুজ। তাহলে বলতো সাইন থিটার সূত্র কি? সাইন থিটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ। একইভাবে কস থিটার সূত্র,
কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। তো কবরে ভূত অনেক মানে কি? কবরে ভূত অনেক মানে এই যে কবর মানে হলো কস, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ। তাহলে কস থিটা সূত্র কি বলতো? কস থিটা সূত্র হলো ভূমি বাই অতিভুজ। এইভাবে তোমাদের সূত্রগুলো কষ্ট করে একটু শিখতে হবে। এরপরে ট্যান থিটা, ট্যান থিটার যে ছন্দটা এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমরা কি লিখেছি খেয়াল করো, টেরা লম্বা ভূত। টেরা মানে হলো ট্যান, আর লম্বা মানে হলো লম্ব। লম্বা মানে কি? লম্ব। আর ভূত মানে হলো ভূমি। তুমি এই ছন্দগুলো ভালো করে মুখস্থ করবে। এবার তোমরা একটা কথা শোনো, এই সাইন, এই সাইনের বিপরীত হয় কোসেক। সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে সাইনের বিপরীত যদি কোসেক হয়, সাইনের সূত্র শিখেছ লম্ব বাই অতিভুজ, তাহলে এটা সূত্র হবে অতিভুজ বাই লম্ব। অতি বলতে আমরা অতিভুজ বুঝিয়েছি, অতিভুজ বাই লম্ব। তোমাদের জানতে হবে সাইনের বিপরীত হয় কোসেক, কসের বিপরীত হয় সেক, ট্যানের বিপরীত হয় কট। বিপরীত, ঠিক আছে, বিপরীত সম্পর্ক। তো এবার সেক, সেক হবে কসের বিপরীত। তো কসের সূত্র কি? ভূমি বাই অতিভুজ। ছন্দটা মনে রাখার চেষ্টা করবে, কবরে ভূত অনেক, তাহলে এটা ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এভাবে তুমি শেখার চেষ্টা করবে। এবার কট হয় ট্যান এর উল্টা। কার উল্টা? ট্যান এর উল্টা। এখন ট্যান এর সূত্র কি ভাই মনে রাখবে? টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এটা হবে ভূমি বাই লম্ব। তাহলে আমাকে বলো তো, তোমার এই তিনটা ছন্দ যদি তুমি শিখতে পারো, এই তিনটা সূত্র তো তুমি মুখস্থ করবে, এরপরে মুখস্থ না, এই ছন্দ দিয়ে তুমি শিখতে পারবে বা মনে রাখতে পারবে। আর বাকি তিনটা তুমি কিভাবে মনে রাখবে? বাকি তিনটা তোমার অবশ্যই অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। তোমার জানতে হবে সাইনের বিপরীত হয় কোসেক। সাইনের বিপরীত কি? কোসেক। আর কসের বিপরীত কি? কসের বিপরীত হয় সেক। জানতে হবে কসের বিপরীত সেক। আর ট্যানের বিপরীত, ট্যানের বিপরীত হয় কট। তাহলে আমরা সাইন কস ট্যান এর তিনটা সূত্র যদি এই ছন্দের সাহায্যে মুখস্থ করতে পারি, ওইগুলা তার উল্টো হয়। সাইনের উল্টা হয় কোসেক, কসের উল্টা হয় সেক, ট্যানের উল্টা বা বিপরীত হয় কট। এটা গেল। এবার দ্বিতীয় ধাপে আমাদের সূত্রগুলো কিভাবে খেয়াল করো। দ্বিতীয় ধাপে আমরা কিভাবে সূত্রগুলো শিখবো তোমরা খেয়াল করো। তো আমি তোমাকে বলেছি সাইনের বিপরীত হলো কোসেক, এই যে আমরা লিখে রেখেছি সাইনের বিপরীত কোসেক, এটা তোমার জানতে হবে। তাহলে সাইনের বিপরীত যদি কোসেক হয়, তাহলে সাইন থিটার সূত্র হলো 1/কোসেক থিটা। সাইন থিটার সূত্র কি? 1/কোসেক থিটা। এই যে বিপরীত দেখা। এবার কস এর বিপরীত কি? কস এর বিপরীত হলো সেক, এর জন্য কসের সূত্র হলো 1/সেক থিটা। 1/সেক থিটা। বিপরীত জিনিসটা জানলেই তোমার হয়ে যাবে। এবার ট্যান থিটার সূত্র হলো 1/কট থিটা। 1/ কি থিটা? কট থিটা। আবার কট থিটার সূত্র, এই যে কট এর উল্টা কিন্তু আবার ট্যান, তাহলে 1/ট্যান থিটা। 1/ট্যান থিটা। এই সূত্রগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সৃজনশীল করার সময় এগুলোই সবচেয়ে বেশি ইউজ করার চেষ্টা করব। এরপরে সেক থিটার সূত্র, সেক থিটার সূত্র হলো 1/কসের বিপরীত, ঠিক আছে, এটা হলো কস থিটা। আর কোসেক থিটা মানে 1/সাইন থিটা। তাহলে বলো তো, আমরা দুই ধাপে সূত্র শিখলাম। প্রথমে হলো এগুলার বাংলা সূত্র মানে লম্ব ভূমি অতিভুজ দিয়ে, এরপর আমরা কে কার বিপরীত ওইটা দিয়ে আরেক ধাপে সূত্র শিখলাম। এবার তৃতীয় ধাপে একটু ভালো মতে মনে রাখো, তৃতীয় ধাপের এই দুইটা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্যান থিটা সূত্র হলো সাইন থিটা বাই কস থিটা। এটা তোমরা একটু আলাদাভাবে মুখস্থ করবে। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা, কট থিটা হবে ট্যান এ হয় কট এর উল্টা, তাহলে এটা হবে কস থিটা বাই সাইন থিটা। এই চিহ্নটির নাম হলো থিটা। তো আশা করি সবাই এই তিনটি ধাপের সূত্র ভালো মতো শিখতে পেরেছো। এবার চতুর্থ ধাপে, কোন ধাপে বলো তো? চতুর্থ ধাপে। চতুর্থ ধাপে আমরা কিছু সম্পর্ক সূত্র তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চতুর্থ ধাপে আমরা লিখেছি সাইন স্কোয়ার, এগুলোর ভিতরে স্কোয়ার থাকবে মানে বর্গ থাকবে, স্কোয়ার থাকবে বা বর্গ থাকবে। আগের সূত্রগুলো কিন্তু স্কোয়ার বা বর্গ ছিল না। এবার তোমরা এই স্কোয়ার বা বর্গ দিয়ে সূত্রগুলো শেখার চেষ্টা করবে। সবাই মনে রাখবে সাইনের সাথে কসের সম্পর্ক বিপরীত না। সাইনের সাথে কার সম্পর্ক বলো তো? কসের সম্পর্ক। আবার যদি বলি সেকের সাথে কার সম্পর্ক, মুখস্থ করবে সেকের সাথে ট্যানের সম্পর্ক বিপরীত না। আবার যদি বলি কোসেকের সাথে কার সম্পর্ক, তোমার মুখস্থ রাখতে হবে কটের সম্পর্ক। কোসেক কট, কোসেক কট, সেক ট্যান সাইন কোস। এবার সবাই এই সূত্রটি শিখবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। 2 নাম্বার সবাই শিখবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। তৃতীয় ধাপে শিখবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রগুলো তোমাদের অবশ্যই ভালো মতো মুখস্থ করতে হবে। আর এই সূত্রগুলো যদি তুমি জানতে পারো, তাহলে একটা জিনিস তোমার অবশ্যই এটা জানা উচিত বা পারা উচিত। এই দেখো এখানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই প্লাসের কস স্কোয়ার থিটাকে যদি আমরা ওই পারে নিয়ে যাই, তাহলে কিন্তু মাইনাস কস স্কোয়ার থিটা হয়। তাহলে আমরা কিন্তু আবার শিখি
সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর কস স্কোয়ার থিটাকে যদি আমরা রাখার চেষ্টা করি, কস স্কোয়ার থিটাকে যদি আমরা রাখার চেষ্টা করি, ওইটাকে যদি ওই পারে নেই, তাহলে দাঁড়ায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এগুলো তুমি অবশ্যই পারবে, যদি এই সূত্রটি মুখস্থ রাখতে পারো তাহলে এগুলো তুমি জানতে পারবে। এবার এটা আসো, এটা আমরা কিভাবে শিখতে পারি? দেখো মাইনাসটা কিন্তু ওই পারে নিলে কি দাঁড়ায়? প্লাস। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই সূত্রটি বেশি একটা ব্যবহার হবে না, আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে 1 নাম্বার সূত্রটি। বুঝতে পারছো? এবার যদি আমরা tan স্কোয়ারটা, জাস্ট tan স্কোয়ারটা ওই পারে নেই, এই প্লাস 1টা যদি এই পারে আনি, তাহলে কি দাঁড়ায়? sec স্কয়ার থিটা এই প্লাস 1টা যদি এই পারে আনি তাহলে মাইনাস 1, অর্থাৎ tan স্কয়ার থিটা দাঁড়ায়। তাহলে কি tan স্কয়ার থিটা সূত্র কি? sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1। এগুলো অবশ্যই জানবে। আর এইখান থেকে আরেকটি জিনিস জানার চেষ্টা করো, এই সূত্রটি কিন্তু দেখতে আমাদের তৃতীয় অধ্যায় a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো। কোন সূত্রের মতো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা যেমন শিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু কি a মাইনাস b। এই সূত্রটির মতো কিন্তু দেখতে। তাহলে এটা আমরা কি লিখতে পারি? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আমরা কি লিখতে পারি? এই যে আমি এখানে লিখছি sec থিটা প্লাস কি থিটা tan থিটা ইনটু sec থিটা মাইনাস কি tan থিটা, মানে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল 1। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এরপরে আমরা 3 নাম্বার যে সূত্রটি, এই 3 নাম্বার সূত্রটি হবে এই 2 নাম্বার সূত্রের মতো। তো তোমাদের একটু ভালো মতো মুখস্থ রাখতে হবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা সবাই ভালো মতো বোঝার চেষ্টা করবে বা জানার চেষ্টা করবে। এরপরে ধাপ নাম্বার 5, ধাপ নাম্বার 5 এর যে সূত্রগুলো, এই সূত্রগুলো মূলত হায়ার ম্যাথে সবচেয়ে বেশি আসে। এরপরও মাঝে মাঝে আমাদের ক নাম্বার বা মাঝে মাঝে কোনো না কোনো জায়গায় এই লেখাগুলা থাকে জেনারেল ম্যাথে। তো এর জন্য এই সূত্রগুলো আমরা একটু শেখার চেষ্টা করি। সবাই মুখস্থ করবে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা। আবার যদি থাকতো cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা থাকলে এটার উত্তর হবে sin থিটা। আবার যদি cot 90 মাইনাস থিটা থাকে এটার উত্তর হবে tan থিটা। আবার যদি cosec 90 মাইনাস থিটা থাকে এটার উত্তর হবে sec থিটা। 5 নাম্বার ধাপে এই সূত্রগুলো তুমি আয়ত্তে আনার চেষ্টা করবে। এবার 6 নাম্বার ধাপে আমরা কোন সূত্রগুলো শিখবো? 6 নাম্বার ধাপে আমরা এই ত্রিভুজ দিয়ে একটা সূত্র শেখার চেষ্টা করবো। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। কার? পিথাগোরাসের। সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই অতিভুজের স্কয়ার যদি ওই পারে যায় তাহলে রুট ওভার হয়ে যায়। তাহলে কার সূত্র দ্বারা? অতিভুজ। অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আবার এটাকে ক্যালকুলেশন করে যদি আমরা লম্বের সূত্র লিখি তাহলে সূত্রটা মুখস্থ রাখো, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আবার যদি ভূমির সূত্র লিখি তাহলে অর্থ ওই কি দাঁড়ায়? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এই 6টি ধাপে তুমি এই সূত্রগুলো ভালো মতো শেখার চেষ্টা করবে। এবার আমি তোমাদেরকে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো তোমরা কিভাবে বের করবে, তোমরা এটা চাইলে ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো, ওইটা আমরা তোমাদেরকে দেখাবো। চাইলে তুমি মুখস্থ রাখতে পারো, যেমন sin 30 ডিগ্রির মান কত যদি তুমি মুখস্থ রাখো তাও কোনো সমস্যা নেই। যদি না পারো অন্তত ক্যালকুলেটর দিয়ে তুমি বের করার চেষ্টা করবে। এই ক্যালকুলেটরটি তোমরা সবাই এবার ব্যবহার করতে পারবে। এবার না, সবসময় ব্যবহার করা যায়। এবার একদম নোটিশে বলে দেওয়া হয়েছে যে 991 প্লাস সবাই ব্যবহার করতে পারবে। তাহলে এখানে বলো তো সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। যে আমরা ক্যালকুলেটরে ক্লিক করব, সাইন সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি যদি আমরা ইকুয়াল চাপি তাহলে হয় হাফ। সাইন 30 ডিগ্রির মান হয় হাফ। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছে। এভাবে আমরা ডিগ্রির মানগুলো বের করব। tan কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে আমরা লিখলাম tan, সরি আমরা এটা ক্লিয়ার করে নেই। এই যে tan 60 ডিগ্রি যদি ইকুয়াল চাপি মান আসে রুট ওভার 3, রুট ওভার 3। cos 45 ডিগ্রি মানে যে আমরা ক্যালকুলেটরে চাপলাম cos 45 ডিগ্রির মান, তাহলে আসে √2/2। তো √2/2 মানে কি খেয়াল করো, √2/2। এখন তোমাদের একটু মনে রাখতে হবে একটা 2 মানে আসলে দুইটা √2, একটা 2 মানে দুইটা √2/2। সবাই মনে রাখো, একটা 2 মানে দুইটা √2, আর উপরে আছে একটা √2। তো এটা কাটা, তাহলে কি দাঁড়ায় বলো তো? উপরে মনে মনে 1 আর নিচে হলো √2, তাহলে 1/√2। cos 45 ডিগ্রির মান 1/√2। তো আশা করি এগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে। এখন তোমাদের আবার প্রশ্ন থাকে, স্যার ক্যালকুলেটরে তো আছে sin cos tan, ক্যালকুলেটরে আছে কি sin cos tan, কিন্তু কোসেক তো নাই, তাহলে এটা কিভাবে বের করব? মনে রেখো আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম কোসেকের বিপরীত হয় sin, cot এর বিপরীত হয় tan, sec এর বিপরীত হয় cos। তাহলে এই যে sin 30 ডিগ্রির মান যত তুমি বের করেছো, কোসেক 30 ডিগ্রির মান হবে তার উল্টা। তাহলে এখানে 1/2 না, এটা হবে 2/1, আর নিচে 1 লিখতে হয় না। কোসেক 30 ডিগ্রির মান হলো 2। এরপরে তুমি cot যখন 60 ডিগ্রির মান ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে না, তখন তুমি ক্যালকুলেটরে tan 60 ডিগ্রির মান বের করবে। তো
তো tan 60° মান যা আসে cot 60° মান তা উল্টা আসবে। তাহলে √3 যেহেতু এসেছে, এই √3 নিচে মনে মনে 1 আছে, তুমি এই 1 উপরে দিবে আর √3 নিচে দিবে, তাহলে 1/√3 হয় cot 60° মান। এরপরে cos 45° মান 1/√2 এসেছে, তাহলে এটার উত্তর হবে √2/1, আর নিচে 1 লিখতে হয় না, অর্থাৎ √2। তো এইভাবে তুমি sin cos tan বা sin tan cos এগুলোর বিপরীতে, sin এর বিপরীতে cosec, tan এর বিপরীতে আছে cot, আর cos এর বিপরীতে আছে sec, এই মানগুলো বের করে তুমি এই মানগুলো উল্টা করে দিলেই এগুলোর মান তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা ক্যালকুলেটর দিয়ে বের করার চেষ্টা করব, যদি তুমি মুখস্থ না করো। আর মুখস্থ যদি করো তাও অনেক ভালো, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে এই ত্রিকোণমিতি অধ্যায়ের টাইপ নাম্বার 1 এ যে অঙ্কগুলো রেখেছি, এই অঙ্কগুলোকে আমি নাম দিয়েছি যোজন বিয়োজন। কি বিয়োজন? যোজন বিয়োজন, কারণ এই অঙ্কগুলোর ভিতরে যোজন বিয়োজন করতে হয়। তো তোমার পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে নাকি আসে নাই, এটা তুমি কিভাবে বুঝতে পারবে? এটি তুমি বুঝতে পারবে, দেখবা এই উদ্দীপকটা দিয়ে দেওয়ার পরে এখানে প্রশ্নের ভিতরে একবার প্লাস একবার মাইনাস এই শব্দটা থাকবে। একবার প্লাস অর্থাৎ উপরে নিচে থাকতে পারে, একবার প্লাস একবার মাইনাস। তো দেখো এরকম আরেকটি অঙ্ক কিন্তু আমি তোমার জন্য রেখেছি, যে এই যে একবার প্লাস একবার মাইনাস। তো এই ধরনের অঙ্কগুলোকে যোজন বিয়োজন করে অঙ্ক করতে হয়। তো এই অঙ্কগুলো যদি তুমি একবার ভালো মতো বুঝো, এরকম আরো 10টা অঙ্ক তুমি গাইড থেকে খুঁজে খুঁজে করতে পারবে। তো আমি তোমাকে এই টাইপ 1 এর 1 নাম্বার অঙ্কটি করে দিব, আর 2 নাম্বার অঙ্কটি তুমি নিজে করার চেষ্টা করবে, আমি জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 1 নাম্বারটা আমি তোমাকে সমাধান করে দিব। তো চলো শুরু করা যাক। তো 1 নাম্বারে কি দেওয়া আছে খেয়াল করো, লেখা আছে cot a plus cos a equal to x, এরপরে দেওয়া আছে cot a minus cos a equal to y। এখন গ নাম্বারে বলা আছে x by y equal to 2 plus √3 divided by 2 minus √3 হলে a এর মান নির্ণয় করো। এই যে এখানে কিন্তু a আছে, a এর মানটি তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এখন তুমি শুরুতে, আমি এটা লিখছি না, তুমি শুরুতে লিখবে দেওয়া আছে cot a plus cos a equal x, এরপরে cot a minus cos a equal to y, এটি তুমি দেওয়া আছে দিয়ে লিখবে, মানে এখানে লিখবে দেওয়া আছে, এটি আমরা লিখলাম না। এবার তুমি এখানে যে অঙ্কটি হলে দিয়ে আছে, এই যে হলে, এই হলে দিয়ে অঙ্কটি সম্পূর্ণটি তোলার চেষ্টা করবে। তো কিভাবে তুলবে খেয়াল করো তো, তুমি লিখবে যে x বাই কি y, x বাই y ইকুয়াল কি দেওয়া আছে, লিখবে 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3, এটি তুমি লিখবে। লেখার পর তুমি লিখবে বা, কি লিখবে বা, তোমরা কিন্তু ভুলে অনেকে সমান সমান চিহ্ন দিয়ে দাও, বা লিখবে। এবার x এর মান, এই যে x এর মান উদ্দীপক থেকে বসাবে, কি দেওয়া আছে cot a প্লাস কি cos a, এটি তুমি লিখবে। এরপর তুমি y এর মান বসাবে, y এর মান আবার কত আছে, এই যে এটা y এর মান উল্টা মান, অর্থাৎ কি cot a মাইনাস কি cos a, এটি তুমি লিখবে। এরপরে তুমি ইকুয়াল দিবে, ইকুয়াল দিয়ে যা আছে তা লিখবে 2 প্লাস √3 2 মাইনাস √3। প্রথমে ভাই মানগুলো বসাবে, এই মানগুলো বসানোর পর এটিকে তুমি যোজন বিয়োজন করার চেষ্টা করবে। কি বিয়োজন করবে বলো তো, যোজন বিয়োজন। কিভাবে যোজন বিয়োজন করে এটি খেয়াল করো। প্রথমে লিখবে বা, বড় করে ভগ্নাংশ চিহ্নটি দিবে, দেওয়ার পর এই যে উপরে, এই যে উপরে এটা তুমি লিখবে cot a প্লাস কি cos a, অর্থাৎ লব তুমি লিখবে, উপরেও লিখবে, এই লব আবার নিচেও লিখবে, cot a প্লাস cos a, এই লব উপরেও লিখবে নিচেও লিখবে। এরপর একটি প্লাস, প্লাস মানে যোজন, এরপর একটি মাইনাস, মাইনাস মানে বিয়োজন। এবার তুমি নিচে যে হর আছে, এই হরটি আবার উপরেও লিখবে নিচেও লিখবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো কি আছে এটা খেয়াল করো, cot a মাইনাস কি cos a, এটি লিখবে। লেখার পর আবার এই হর আবার নিচেও লিখবে, cot a মাইনাস কি cos a। তো আশা করি যোজন বিয়োজন সবাই বুঝতে পেরেছো। এরপর ইকুয়াল দেওয়ার পর এই যে লেখাটা আমি এখানে লিখছি, সবাই বুঝে নাও, এটাও যোজন বিয়োজন করবে, উভয় পক্ষকে যোজন বিয়োজন করবে। তাহলে কি লিখবে 2 প্লাস √3, এই 2 প্লাস √3 উপরেও লিখবে আবার নিচেও লিখবে 2 প্লাস √3। একবার দিবে প্লাস, প্লাস মানে যোজন, একবার দিবে মাইনাস, মাইনাস মানে বিয়োজন। এবার নিচেরটি লিখবে, নিচেরটি কি আছে 2 মাইনাস √3, আবার লিখবে 2 মাইনাস √3, কিন্তু এই মাইনাসের কারণে ওই মাইনাসটা প্লাস হয়ে যায়। মনে রেখো মাইনাসের পরে কোনো মান বসালে এই মানটি প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। তো আমি কিন্তু 2 মাইনাস √3 বসিয়েছিলাম এই যেখানে, কিন্তু এই মাইনাসের কারণে ওই মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা যোজন বিয়োজন করবো। তো যোজন বিয়োজন কখন করতে হয়, এরকম উপরে প্লাস মাইনাস দেওয়া থাকলে তুমি যোজন বিয়োজন করবে, আর যোজন বিয়োজন করলে অঙ্ক শর্ট হয়ে যায়। তো প্রশ্ন হলো স্যার আপনি তো অঙ্ক করলেন, অঙ্ক অনেক বড় হয়ে গিয়েছে। অঙ্ক কিন্তু আসলে বড় হয়নি, একটু প্রকৃতভাবে সবাই দেখার চেষ্টা করো। এই প্লাসের কসে মাইনাসের কসে কাটা, এরপরে এখানে মাইনাসের কটে আর প্লাসের কট এ কাটাকাটি হয়ে গিয়েছে। আবার খেয়াল করো এখানে প্লাস √3 মাইনাস √3 কাটা, আবার এখানে খেয়াল করো প্লাস 2 কাটা মাইনাস 2 কাটা। তো এইবার কি থাকে ওই লেখাগুলো আমরা লেখার চেষ্টা করি। তো আমরা এখানে লিখি, তোমরা বোঝার চেষ্টা করো। এই যে আমরা লিখলাম, এই যে লিখলাম বা। এখন আমাদের হাতে কি আছে খেয়াল করো তো, এই যে একটা কট এ,
এখানে আরেকটা কট এ প্লাসের, তাহলে প্লাসের 2টা কট এ আমরা পেলাম, এটা লিখলাম। এরপর আবার নিচে কি আছে খেয়াল করো, নিচে দেওয়া আছে এখানে এই যে 2টা cos a, 2টা কি এ cos a। আচ্ছা আমরা এখানে একটা ভুল করেছি, এই মাইনাসের পরে, এই যে এই মাইনাসের পরে cot a মাইনাস cos a কিন্তু আমরা বসিয়েছিলাম, আমি তো বলেছিলাম মাইনাসের পরে যা বসাবে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাসটা কি হবে প্লাস। এই যে cot a মাইনাস cos a কিন্তু আমরা বসিয়েছিলাম, মাইনাসটা কিন্তু প্লাস করে নিতে, এটা প্লাসের। তো প্লাসের কয়টা cos a, 2টা cos a, প্লাসের কয়টা cos a, 2টা cos a। তো এটা আমরা লিখলাম 2টা cos a। এরপর আমরা ইকুয়াল দিলাম, সমান সমান দিলাম, দেওয়ার পর দেখো তো উপরে কত আছে, উপরে আছে 2r2, 2r2 মানে 4, 2r2 মানে কত 4, আর নিচে কত আছে √3 আর √3, √3 আর √3 মানে 2টা √3। এই যে লিখলাম 2টা √3। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এবার এই 2 2 কাটা, আর 2 দিয়ে এই 4 কে কাটলে 2 বার কাটাকাটি হয়। এরপর আবার আমরা কি করব খেয়াল করো, এরপর আমরা লিখব cot a ডিভাইডেড বাই cos a ইকুয়াল টু 2/√3, এটা আমরা লিখবো। লেখার পর এখন আমরা কি করব, এই জিনিসটা তোমাদের ভালো মতো বুঝতে হবে। আমাদের কিন্তু বের করতে বলেছে a এর মান, কার মান, a এর মান। তো a এর মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে, তোমাদের একটা সূত্র আমি শিখিয়েছি, cot a, cot a মানে হলো cos a বাই sin a, cos a বাই sin a, cot a মানে কি cos a বাই sin a। তাহলে আমরা কি এই cot এর, প্রশ্ন হলো স্যার cot a এর এই সূত্র তো 1/tan a, এটাও আছে। তো মনে রেখো আমাদের 9 10 এর অঙ্কগুলো আমরা সবসময় সাইন কস দিয়ে করার চেষ্টা করবো, 99% অঙ্ক আমরা সাইন কস দিয়ে করার চেষ্টা করবো, যেই সূত্রগুলোর ভিতরে সাইন কস আছে ওইগুলো ইউজ করার চেষ্টা করবো। তো এই cot a মানে cos a বাই sin a, আমরা 1/tan ইউজ করবো না, যেটা সাইন কস আছে ওইটা। তাহলে cot a মানে আমরা এই যে ইউজ করলাম cos a বাই sin a, এটা ইউজ করার চেষ্টা করবো। আর নিচে cos এর সূত্র আছে, cos এর সূত্র 1/sec a, কিন্তু আমরা sec a দিয়ে অঙ্ক করবো না, আমরা তোমাকে বলেছি আমরা সব সময় সাইন cos দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। তাহলে এই cos এর cos আমরা সূত্র ইউজ করব না, যেভাবে আছে এইভাবে আমরা রাখার চেষ্টা করব। আমি আবার বলছি, আমরা ত্রিকোণমিতির সবগুলো অঙ্ক সাইন আর cos দিয়ে করার চেষ্টা করব। এবার আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর 2/√3 আমরা লিখব। এই ভাগটিকে আমরা গুণ বানাবো কিভাবে, এই যে cos a বাই কি sin a, লেখার পর এই ভাগের গুণ বানাবো, এই যে ভাগের গুণ বানালাম, বানানোর পর এটার নিচে মনে মনে 1 আছে, এটা উল্টিয়ে যাবে, ভাগকে গুণ বানাইলে মান উল্টাইয়া যায়, তাহলে উপরে যাইব 1 আর নিচে যাইব cos a। এরপর আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা লিখব 2/√3। এবার cos a আর cos a কিন্তু কাটা, এবার উপরে কি থাকে, উপরে থাকে 1 আর নিচে থাকে sin a, তাহলে কি দাঁড়ায় 1/sin a ইকুয়াল টু 2/√3, এটা আমরা লিখব। লেখার পর এটাকে আমরা উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলে কি দাঁড়ায়, উল্টিয়ে দিলে দাঁড়ায় sin a ইকুয়াল টু √3/2, মানে নিচে 1, মানে এটাকে উল্টাইলাম, এটার বলা ব্যতিকরণ, ব্যতিকরণ করলাম। তো 1/sin a ছিল, এটাকে sin a, নিচে 1 আর লিখতে হয় না, আর এটাকে উল্টিয়ে দিলাম। তো এবার আমাদের এখানে লিখতে হবে sin a। এবার এদিকে sin a আছে দেখা এদিকেও লিখতে হবে sin a, মানে সাইন, সাইন লেখার পর এবার সাইন কত ডিগ্রির মান, √3/2, ওইটা তোমার বের করতে হবে। এখন মনে করো আমার মুখস্থ নেই, এখন তুমি লিখবে, মনে করো এই যে প্রথমে ট্রাই করবে সাইন 30 ডিগ্রি বা সাইন 0 ডিগ্রি দিয়ে ট্রাই করবে, সাইন 0 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান তো 0, √3/2 আসে নাই। এবার আমরা দেখবো সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফ, √3/2 আসে নাই। এবার তুমি বের করবে সাইন কত, সাইন 45 ডিগ্রি, সাইন 45 দিলে দিলে আসে √2/2, মানে এখানে তো √3/2 আমাদের দরকার হয় নাই। এরপরে সাইন 60 ডিগ্রি দিয়ে তুমি ট্রাই করবে, √3/2 এসেছে, তাহলে সাইন কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান। সাইন 60 ডিগ্রি যত মানে যা বোঝায় √3/2, তাই মানে সাইন 60 ডিগ্রির মান আসলে √3/2, এর জন্য আমরা √3/2 এর জায়গায় সাইন 60 ডিগ্রি লিখেছি। এবার উভয় সাইডে মনে 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 কাটাকাটি করতে হবে না, এই সাইন বাদ, সুতরাং এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন তোমরা একটু নিজেরা এই 2 নাম্বার অঙ্কটি করবে সেম এরকম নিয়মের, তবে এখানে বলেছে থিটার মান নির্ণয় করার জন্য না, মানে এখানে একটু আগে তো এ ছিল, তো এখন দিয়েছে থিটা, তো থিটার মান নির্ণয় করতেও বলেনি, বলেছে সেক থিটার মান নির্ণয় করার জন্য। তো তুমি এই অঙ্কটি থেকে আগে থিটাটা বের করবে, বের করার পর যত ডিগ্রি হয়, আমার এই যে অঙ্কটা করলাম এটার মান তো 60 ডিগ্রি হয়েছে, এটারও তো একটা ডিগ্রির মান আসবে, ওই ডিগ্রি মানটা তুমি এখানে লিখবে সেক থিটা, এই যে সেক থিটার মান বের করবে। এবার সেক ওই যে যেই ডিগ্রিটা তোমার বের হবে ওইটা তুমি এখানে লিখবে, লেখার পর ক্যালকুলেটরে বা যেভাবে পারো ওই ডিগ্রিটা, মানে সেক এত ডিগ্রির মান এত, এটা দেওয়ার পর এটা আমাদের অ্যান্সার হবে। তো এই 2 নাম্বার অঙ্কটা নিজে করবে, এরকম আরো অনেক অঙ্ক গাইডে আছে, তুমি এগুলো খুঁজে খুঁজে অর্থাৎ যোজন বিয়োজনের অঙ্কগুলো খুঁজে খুঁজে করতে পারো। আশা করি সবাই এটি বুঝতে পেরেছো। টাইপ 2 এর ভিতরে আমি তোমাদের জন্য যোজন বিয়োজন তো হবেই,
পাশাপাশি আবার বর্গও করতে হবে। এই অঙ্কগুলো তুমি কিভাবে চিনবে, আমি একটু প্রশ্নগুলো তোমাকে আগে দেখিয়ে নিই। এই অঙ্কগুলোর ভিতরে দেওয়া থাকবে এই যে এরকম প্লাস, উপরে প্লাস নিচে মাইনাস বা মাইনাস প্লাস থাকবে, আবার স্কোয়ারও থাকবে। তো এরকম আরেকটা অঙ্ক যদি তোমাকে আমি দেখাই, এই যে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস মাইনাস আছে আবার বর্গ আছে। তো এই অঙ্কগুলো যদি আমি তোমাকে 1 নাম্বারটা করে দিই, তুমি 2 নাম্বারটা নিজে করবে। তো আসো 1 নাম্বারটা আমি তোমাকে বুঝাই। তো 1 নাম্বারে কি দেওয়া আছে খেয়াল করো, দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু m, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু m। এখন তোমাকে বলেছে প্রমাণ করো যে cosec থিটা ইকুয়াল টু m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1, মানে তোমাকে প্রমাণ করতে বলেছে cosec থিটার মান যাতে m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস 1 এটি আসে। তাহলে শুরুতে তুমি উদ্দীপককে কাজে লাগাবে কিভাবে, প্রথমে লিখবে দেওয়া আছে, এই যে আমরা লিখলাম দেওয়া আছে। দেওয়া আছে লেখার পর তুমি লিখবে কি দেওয়া আছে, উদ্দীপকের জিনিসটা তুমি লিখবে কি sec থিটা প্লাস কি tan থিটা ইকুয়াল টু m, এটা লিখবে। লেখার পর এবার তুমি কি করবে, এবার তুমি এই sec থিটা সূত্র ইউজ করবে, tan থিটা সূত্র ইউজ করবে, এমন সূত্র ইউজ করবে যেখানে sin cos আছে। আমি তোমাকে আবার বলছি 9 10 এর বেশিরভাগ অঙ্কই অর্থাৎ 99% অঙ্কে আমরা sin cos আনার চেষ্টা করব। তো sec থিটা সূত্র কিন্তু 1 বাই cos থিটা, সবাই জানো sec থিটার সূত্র 1 বাই cos থিটা, তাহলে ইউজ করলাম 1 বাই cos থিটা। আর tan থিটা সূত্র আছে দুইটা, cos থিটা sin থিটা বাই cos থিটা, 1 বাই cot থিটা। এখন কোনটা ইউজ করবে, আমি অবশ্যই আমি বলেছি তোমাকে সাইন আর কস দিয়ে তুমি অঙ্ক করার চেষ্টা করবে। তাহলে tan এর সূত্র কি সাইন থিটা বাই কি কস থিটা, এটি তুমি ইউজ করবে, ইকুয়াল টু দিবে m, এটি দিবে। দেওয়ার পর এখানে লসাগু অঙ্ক, এই লসাগু করবে। তো লসাগু কত, এই লসাগু হলো দুইটা cos থিটা থেকে একটা cos থিটা তুমি লিখবে। লেখার পর এই cos থিটা বাদ, মানে cos থিটা দিয়ে cos থিটাকে ভাগ করবে, ভাগ করলে 1 হয়, ওই 1 দিয়ে 1 কে গুণ করবে, তাহলে লিখবে 1 প্লাস cos থিটা বাদ আবার থাকে sin থিটা, তাহলে কি দাঁড়ালো 1 প্লাস sin থিটা ইকুয়াল টু m এর m লিখবে। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারের কাজটা তোমার বুঝতে হবে। তুমি দেখো এই m এর উপরে কিন্তু একটা স্কোয়ার আছে, আমার যে প্রশ্নটি দ্বারা যে প্রশ্নটিকে আমরা যে সমাধান করছি এটার ভিতরে কি কোনো স্কোয়ার আছে, স্কোয়ার কিন্তু নেই। এর জন্য আমাদের নিজে নিজে অভিভাবককে বর্গ করতে হবে, বর্গ করলে আমরা এখানে একটা স্কোয়ার পাবো। তাহলে কিভাবে বর্গ করতে হয় খেয়াল করো, এই যে 1 প্লাস sin থিটা এটার উপরে আমরা দিব হোল স্কোয়ার, এরপর cos থিটা এটাকে আমরা লিখবো cos স্কোয়ার থিটা, এই যে m এটাকে আমরা লিখবো m স্কোয়ার। তুমি চাইলে সাইড নোটে লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে। এবার লেখার পর এবার তুমি কি করবে খেয়াল করো, এইবার এখানে লেখা আছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এটা যেভাবে আছে সেভাবে লিখবে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। আর এখানে cos স্কোয়ার থিটা আছে, cos স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সবাই মুখস্থ করো। cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো মনে রেখো উপরে সাইন থাকলে নিচেও সাইন আনার চেষ্টা করতে হয়। এবার আমরা 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। এরপরে cos স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল m স্কোয়ার। তো এই লেখাটা আমরা লিখলাম। লেখার পর এর পরের লাইনে আমরা কি করব, এর পরের লাইনে আমরা খেয়াল করো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। তো একটু খেয়াল করো তো, a স্কোয়ার মানে a ইন্টু a লেখা যায় না, মানে দুইবার লেখা যায় a। আর এখানে আছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, তো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে এই জিনিসটা কয়বার, দুইবার। তো এটা কি আকারে, গুণাকারে, গুণাকারে আমরা লিখবো, এই যে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, সরি 1 প্লাস সাইন থিটা, আবার লিখলাম 1 প্লাস সাইন থিটা, মানে এই জিনিসটা দুইবার, মানেই তো মানে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে এই লেখাটা দুইবার লেখা যায় ইনটু আকারে। এই যে আমরা লিখলাম 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে এই জিনিসটা দুইবার লেখা যায়। আর নিচে এইখানে যদি আমরা মনে মনে স্কোয়ার কল্পনা করি, 1 এর উপর স্কোয়ার কল্পনা করলে মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তো a বলতে 1 আর b বলতে হলো সাইন থিটা, তাহলে আমরা লিখব 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা, মানে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b যেহেতু লেখা যায়, তো 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা লেখা যায়, ইকুয়াল m স্কোয়ারের m স্কোয়ার তুমি লিখবে। লেখার পর তুমি দেখো উপরের 1 প্লাস সাইন থিটা আর নিচের 1 প্লাস সাইন থিটা এটা কাটাকাটি হয়। তো এবার আমার হাতে কি থাকে ওইটা তুমি লিখবে। তো আমার হাতে থাকে, উপরে থাকে হলো, এই যে আমরা লিখছি, উপরে থাকে 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল m স্কোয়ার।
এতটুকু গেল। তো আমাদের মনে আছে তো আমাদের কি বলা আছে, আমাদের বলা আছে এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে একটা ভগ্নাংশ লাগবে। তো এইখানে তো এখনো ভগ্নাংশের কিছুই আসেনি। তো তুমি কি করবে খেয়াল করো, এবার তুমি যোজন বিয়োজন করবে। তো যোজন বিয়োজন কিভাবে করে আরেকবার খেয়াল করো সবাই। ওয়ান প্লাস সাইন থিটা, এই লেখাটা উপরেও আছে, ওয়ান প্লাস সাইন থিটা এটা তুমি নিচেও লিখবে, মানে এই লবটা উপরেও লিখবে নিচেও লিখবে। এবার একবার দিবে প্লাস একবার দিবে মাইনাস, দেওয়ার পর এবার নিচের যেই হরটা আছে এই হরটা তুমি উপরেও লিখবে নিচেও লিখবে। তো কি লেখা আছে, ওয়ান মাইনাস সাইন থিটা, নিচেও লিখবে ওয়ান মাইনাস সাইন থিটা। তবে এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যায়। এবার একটু চিন্তা করতে হবে, এটার নিচে কিন্তু ওয়ান আছে, এম স্কোয়ারের নিচে মনে মনে ওয়ান আছে। তো আমরা যদি যোজন বিয়োজন করি, এই এম স্কোয়ার লেখাটা একবার উপরে একবার নিচে, একবার প্লাস একবার মাইনাস, দেওয়ার পর এবার নিচেরটা মানে এই হর উপরেও লিখবে নিচেও লিখবে, উপরেও লিখলাম নিচেও লিখলাম। লেখার পর এবার তুমি এখানে যে যোজন বিয়োজনটি করেছো, এই সাইন থিটা প্লাস এর কাটাকাটি, সাইন থিটা মাইনাস এটা কাটাকাটি হয়ে গিয়েছে। এবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই দুইটা কাটা, তো উপরে কি থাকে, এক আর এক থাকে দুই হয়। আর এখানে সাইন থিটা কয়টা, দুইটা, তাহলে লেখা যায় টু সাইন থিটা। এরপরে তুমি এই সাইডটা একটু খেয়াল করো, এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান এটি তুমি লিখবে। এবার এই টু এ টু এ কাটা, এই টু এ টু এ কাটাকাটি করার পর উপরে থাকে ওয়ান নিচে থাকে সাইন থিটা ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে আর আমরা কিছু করব না, কারণ এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড মানে আমাদের এসে পড়েছি। এবার ওয়ান বাই সাইন থিটা মানে হলো কোসেক থিটা, আমরা সূত্র জানি ওয়ান বাই সাইন থিটা মানে কোসেক থিটা, বা কোসেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা। তো এই লিখলাম কোসেক থিটা ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান। আমাদের কিন্তু এটি আনতে বলেছে, তো আমরা এটি আনলাম। তো এইটি আমাদের এখানে আমরা লিখে দেবো, যেহেতু প্রমাণ করো বলেছে এর জন্য আমরা লিখবো প্রুভড কোসেক থিটা ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান। এবার তোমরা এই যে এই নিজে করো, মানে এই 2 নাম্বার অঙ্কটা নিজে করার চেষ্টা করবে। একদম আমরা এই অঙ্কটা ঠিক যেভাবে করেছি ঠিক সেইভাবে আমি একটি করিয়ে দিয়েছি, তুমি এটি প্র্যাকটিস করবে। তো আশা করি সবাই টাইপ 2 এর অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা তোমাদেরকে টাইপ 3 এর অঙ্কগুলো করাবো। এগুলোর নাম আমি দিয়েছি চার পদ তৈরি বা মিডল টার্ম করে সমাধান। সমাধান বলতে থিটার মান বের করা। তো এই অঙ্কগুলোর ভিতরে আমাদের প্রায় অনেক সময় মিডল টার্ম করতে হয় বা কখনো 4টি পদ বের করতে হয়, অঙ্ক করার সময় তুমি বুঝতে পারবে। তো চলো এই অঙ্কটি আমরা শুরু করি। 1 নাম্বার দেওয়া আছে কে ইকুয়াল টু সাইন আলফা, এম ইকুয়াল টু কস আলফা। গ নাম্বারে বা খ নাম্বারেও আসতে পারে, গ নাম্বারে বলেছে 2m স্কয়ার প্লাস 3k ইকুয়াল টু 3 হলে আলফা এর মান নির্ণয় করো। তো আমরা বলেছিলাম সমাধান মানে থিটার মান নির্ণয় করা। তো এই থিটা বা আলফার মান তুমি নির্ণয় করবে। এখানে যদি থিটা দেওয়া থাকে থিটার মান তোমাকে বের করতে বলবে। তো প্রথমেই আমরা লিখব দেওয়া আছে, এই যে আমরা লিখলাম দেওয়া আছে। তো দেওয়া আছে লেখার পর আমাদের দেওয়া আছে কে ইকুয়াল টু কি সাইন আলফা, মানে কে এর জায়গায় আমরা সাইন আলফা বসাতে পারবো। এরপরে দেওয়া আছে এম ইকুয়াল টু দেওয়া আছে cos আলফা, এটি আমরা লিখব। লেখার পর এবার আমাদের যে হোলে অংশটি আছে, এই যে হোলে, এই হোলে অংশটি সম্পূর্ণটি তুলবে। তো কি হোলে দেওয়া আছে 2m স্কয়ার প্লাস এর 3k ইকুয়াল টু 3, এই হোলে অংশটি তুমি তুলবে। তোলার পর তুমি মানগুলো বসাবে, এই যে 2 এর 2 বসাবে, m এর মান বসাবে, m এর মান হলো cos, তো লিখবে cos, কিন্তু m এর উপর একটা স্কয়ার আছে তাই তুমি cos এর উপর একটা স্কয়ার দিবে। আর cos এর সাথে কি আছে আলফা, এই যে দিবে cos স্কয়ার আলফা প্লাস এর 3, আবার k এর মান বসাবে, k এর মান হলো sin আলফা, এই যে sin আলফা বসালাম, তাহলে 3 sin আলফা। আর প্লাস এর 3 এই পারে এনে করে ফেলবে মাইনাস এর 3 ইকুয়াল 0। এই অঙ্কগুলোতে তুমি সব সময় ইকুয়াল 0 রাখার চেষ্টা করবে। তো এরপরে তুমি কি করবে খেয়াল করো, এই অঙ্কগুলো করার সময় মনে রাখবে কখনো দুই ধরনের ত্রিকোণমিতি থাকবে না। আমি কি বলেছি বোঝার চেষ্টা করো, এই অঙ্কগুলো করার সময় কখনো দুই ধরনের ত্রিকোণমিতি রাখা যাবে না। ত্রিকোণমিতি মানে এখানে একটা আছে cos, এখানে একটা আছে sin, হয় তুমি সবগুলো cos বানাবে নয়তো তুমি সবগুলো sin বানাবে, যেটা বানানো যায়। তো এইখানে খেয়াল করো, আমরা সবাই জানি এই যে এখানে 2 এর 2 লিখলাম, আমরা সবাই জানি এই যে cos স্কয়ার, এই cos স্কয়ার মানে হলো 1 মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার। এই cos স্কয়ারের জায়গায় আমরা লিখবো 1 মাইনাস sin স্কয়ার আলফা। তো এটা বড় হয়ে গেছে তাই এটাতে আমরা একটা ব্র্যাকেট দিব। আমি কেন এটি বসালাম, সবগুলো এখন সাইন হয়ে যাবে।
এই অঙ্কগুলো করার সময় সবগুলো একই রকম ত্রিকোণমিতি দিয়ে করতে হবে। এরপরে প্লাস 3 সাইন আলফা মাইনাস 3 ইকুয়াল 0 এটি লিখবে। লেখার পর তুমি একটু খেয়াল করো তো, এই 2 তো 1 এর সাথেও গুণ করা যায়, এই সাইন স্কয়ার আলফার সাথেও গুণ করা যায়, তো এই গুণটা তুমি করবে। তো কিভাবে খেয়াল করো, তো 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2 মাইনাস 2 দিয়ে সাইন স্কয়ার কে গুণ করলে 2 সাইন স্কয়ার আলফা প্লাস 3 সাইন আলফা মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখবে। লেখার পর তুমি যে কাজটি করবে, যেটা স্কয়ারের আছে মানে স্কয়ার দেওয়া যেটা আছে সবচেয়ে বড় পাওয়ারের যেটি আছে এটিকে তুমি প্রথমে লিখবে, মানে এই লেখাটিকে তুমি সাজাবে। কিভাবে সাজাবে, যেটি স্কয়ার দেওয়া বা বড় পাওয়ারের এটি প্রথমে লিখবে। তো এখানে কি আছে, মাইনাসের 2 সাইন স্কয়ার আলফা, এটি এই লাইনটি মানে এই পদ্ধতি তুমি প্রথমে লিখবে। দ্বিতীয়তে তুমি লিখবে যেটা স্কয়ার নেই ওইটা, তো কোনটা স্কয়ার নেই, এই যেটা প্লাসের 3 সাইন আলফা, তাহলে এটি লেখা হলো, এটি লেখা হলো। তৃতীয়তে তুমি সংখ্যাগুলো লিখবে হিসাব করে, এখানে আছে প্লাসের 2, এখানে আছে মাইনাসের 3, তো ভিন্ন রকম চিহ্ন যেহেতু বিয়োগ করতে হবে, 3 থেকে 2 গেলে আর কত থাকে 1, এই 1 লিখবে, আর বড়র সাথে আছে মাইনাস, তুমি দিবে -1 ইকুয়াল 0। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার এই সাজানোর পরে এই মাইনাসটা কি আমি নিজে দিয়েছি না আগে থেকেই ছিল, এই আগে থেকেই ছিল। সাজানোর পরে এই মাইনাসটিও কিন্তু এখনো আছে, তো এই মাইনাসটা সরানোর জন্য আমরা এটাকে মনে মনে -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা গুণ করলে উভয় সাইডে মানের কোনো চেঞ্জ হয় না। তো -1 দ্বারা কেন গুণ করব, গুণ করলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এই মাইনাসের ঝামেলাটা থাকবে না। তাহলে কি লেখা যায়, 2 সাইন স্কয়ার আলফা, মাইনাসটি মনে মনে প্লাস হয়ে গেল, প্লাসটা হয়ে যাবে -3 সাইন আলফা, মাইনাসটা হয়ে যাবে প্লাস, তো +1 ইকুয়াল টু, এটাকেও তুমি -1 দ্বারা গুণ করবে, 0 কে -1 দ্বারা গুণ করলে কিন্তু 0ই হয়, এই 0 তুমি লিখবে। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা এটিকে মিডল টার্ম করার চেষ্টা করব। কি টার্ম, মিডল টার্ম। তো মিডল টার্ম কিভাবে করতে হয় খেয়াল করো, এই 2 সাইন স্কয়ার আলফা যেভাবে আছে সেভাবে লিখবে, আর লাস্টে আছে +1 যেভাবে আছে সেভাবে লিখবে, ইকুয়াল টু 0 লিখবে। লেখার পর এখানে যে এখানে তিনটা সাইন আলফা, এই তিনটা সাইন আলফার পরিবর্তে মানে এই তিনটা সাইন আলফাকে তুমি এমন ভাবে ভাঙবে যেন এটির যোগফল বা বিয়োগফল আবার এই তিনটাই হয়। তো এটাকে মিডল টার্ম করতে হবে, তো আমরা মিডল টার্ম চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারি, তোমরা একটু খেয়াল করো, আমরা ক্যালকুলেটর দিয়ে তোমাকে জিনিসটা শিখাচ্ছি। প্রথমে তুমি দিবে মোডে দেওয়ার পরে দিবে 5, মোডে দেওয়ার পরে 5 দিবে, তারপর তুমি দিবে 3, তো এইখানে আমরা দিলাম এই যে 3 দেওয়ার পর এখানে তিনটা ঘর আসলো, এই তিনটা ঘর তুমি পূরণ করবে। প্রথম ঘরে মিডল টার্ম করার সময় প্রথম ঘরে সব সময় 1 বসাবে, 1। দ্বিতীয় ঘরে তোমার যে অঙ্কটি আছে এই অঙ্কের এখানে কি আছে, সংখ্যাটি -3, তো এই দ্বিতীয় ঘরে তুমি -3 বসাবে, তাহলে দিলাম -3 ইকুয়াল দেওয়ার পর তৃতীয় ঘরে এটা কত আছে খেয়াল করো তো 1, আর এখানে শুরুতে কত আছে 2, এই 2 দিয়ে 1 গুণ করার পর যেই সংখ্যাটি হয় তুমি এই তৃতীয় ঘরে তত বসাবে, তাহলে 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2, তো আমরা তৃতীয় ঘরে এই 2 দিব। তাহলে আমি আবার বলছি, আমরা প্রথম ঘরে 1 দিয়েছিলাম, দ্বিতীয় ঘরে আমাদের খাতায় যেটি আছে সেটি বসাবো, আর তৃতীয় ঘরে এই যে এই সংখ্যাটার সাথে এটা গুণ করার পর যেটি হয় এটি আমরা তৃতীয় ঘরে দিব। দেওয়ার পর আমরা একটা ইকুয়াল চাপবো, ইকুয়াল চাপার পর আমাদের x1 মান এসেছে 2, কিন্তু তুমি খাতায় লিখবে -2, এরপর আবার দিবে x2 এটা এসেছে 1, তুমি খাতায় লিখবে -1, মানে ক্যালকুলেটরে যেটি প্লাস এর আসবে এটি খাতায় লিখবে মাইনাস, ক্যালকুলেটরে যেটি মাইনাস আসবে ওইটি দিবে প্লাস। তো এই দুইটা সংখ্যা আমরা কিভাবে এখানে বসাবো খেয়াল করো, এটা কি এসেছে -2, কিসের 2, -2, তো তুমি এখানে লিখবে -2 এই সাইন আলফা লিখে দিবে, এরপরে -1 তুমি দিবে -1 এই সাইন আলফা লিখে দিবে। তো আমি তোমাকে কি বলেছি বোঝার চেষ্টা করো, এই দুইটা সাইন আলফা আর এই একটা সাইন আলফা যদি আবার একসাথে করি তাহলে কিন্তু আবার তিনটা সাইন আলফা হয়ে যায়। মানে দেখো মিডল টার্ম এমন ভাবে হয় যে এই লাইনটাকে যদি আবার একসাথে করি তাহলে এইটা আবার আসে, আবার এই 2 আর 1 কে যদি আমরা গুণ করি তাহলে 2 একে 2, 2 একে 2, আর মাইনাসে মাইনাসে প্লাস, ওই লাস্টের এইখানে কিন্তু এই যে এই 2 সহ মনে মনে গুণ করা আছে, তো 2 একে 2, তো এই
এই 2 আর এই 1 গুণ করলে কিন্তু 2 একে 2 হয়, অর্থাৎ এই দুইটা যোগ বিয়োগ করলে এইটা আসে, এই দুইটা গুণ করলে আবার লাস্টের সংখ্যাটা আসে। লাস্টের সংখ্যাটা বলতে এই যে এটার সাথে গুণ সহ যেটি হয় ওইটি এখানে থাকবে মনে মনে। তো এইটা আমরা মিডল টার্ম করলাম। তো মিডল টার্ম করাতে বলতো টোটাল কয়টা পদ হলো? 4টা পদ। এই যে এখানে 2টা পদ, এখানে 2টা পদ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই লাইনটি আবার এখানে লিখছি। তো আমরা লিখলাম বা, আমি আবার লিখছি এই লাইনটি 2 sin স্কয়ার আলফা মাইনাসের 2 sin আলফা মাইনাসের 1 যদিও লিখতে হয় না, বোঝার ক্ষেত্রে লিখলাম 1 sin আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এই দুইটার ভিতরে তুমি কমন নিবে, এই দুইটার ভিতরে কমন নিবে। তো কমন নেওয়া সবাই শেখার চেষ্টা করো। এখানে আছে 2, এখানেও আছে 2, তার মানে 2 কমন যায়। এটাতে আছে সাইন স্কয়ার আলফা আর এটাতে আছে সাইন আলফা। ছোট কোনটা? সাইন আলফা। তো ছোটটা কমন নিতে হয়, 2 সাইন আলফা হলো। এবার 2 সাইন স্কয়ার আলফা থেকে 2 সাইন আলফা আমরা বের করে দিলাম, মানে ভাগ, এটা দ্বারা এটাকে ভাগ করবে, 2 2 বাদ হয়ে যাবে। আর সাইন স্কয়ার আলফা যেহেতু দুইটা থেকে একটা লিখেছো, আর একটা কিন্তু আছে, এটা লিখবে সাইন আলফা মাইনাস 2 সাইন আলফা, তো পুরাটাই বের হয়ে গেল। তাহলে এখানে কত হবে? 1 মনে মনে যা কমন নিয়েছি ওই কমন জিনিসটা দ্বারা এটাকে ভাগ করবে, অর্থাৎ ভাগ করলে আর 1 থাকে, মানে সেম সেম জিনিস ভাগ করলে 1 হয়। মাইনাস এখানে 1 মানে সংখ্যাটা কমন নেবে, কমন নিলে আর কি থাকে? আর থাকে হলো সাইন আলফা, আর 1 দিয়ে 1 কে ভাগ করলে আর 1 হয়, আর এই প্লাস মাইনাসে হিসাব করে দিবে মাইনাস, ইকুয়াল টু কত? 0। এবার এই দুইটা কমন থেকে একটা লেখার চেষ্টা করবে। কি লিখবে বলো তো? তুমি লিখবে সাইন আলফা মাইনাস 1, আবার দিবে এই যে এটা আর এটা, কি লিখবে? 2 সাইন আলফা মাইনাস 1 ইকুয়াল টু লিখবে 0। এরপরে কি লিখবে খেয়াল করো, এইটা, এটা লিখবে হয় দিয়ে লিখবে হয় হয় সাইন আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপরে লিখবে অথবা, অথবা লিখবে 2 সাইন আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপরে লিখবে বা সাইন আলফা মাইনাস 1 ওই পারে গেলে প্লাস 1। এরপরে লিখবে সাইন আলফা ইকুয়াল টু, সাইন কত ডিগ্রির মান 1, সাইন কত ডিগ্রি হলে 1 হয়? তাহলে আমরা কি করতে পারি? এই যে সাইন 90 ডিগ্রির মান আমরা দিলাম, সাইন 90 ডিগ্রির মান হয় 1, আমাদের জানতে হবে সাইন 90 ডিগ্রি মানে 1। সুতরাং উভয় সাইডে সাইন বাদ, অর্থাৎ আলফার মান 90 ডিগ্রি। আমাদের কিন্তু আলফার মানটি তোমাকে নির্ণয় করতে বলেছে। এবার এখান থেকেও কিন্তু আলফার আরেকটি মান বের হবে, -1 ওই পারে গেলে +1। তাহলে আমরা কি লিখতে পারি? 2 সাইন আলফা ইকুয়াল টু +1। এরপরে কি লিখতে পারি? সাইন আলফা ইকুয়াল টু 1/2, গুণের 2 ভাগের নিচে। এরপর আমরা লিখতে পারি সাইন আলফা। এবার সাইন কত ডিগ্রির মান হাফ? এই যে আমরা যদি একবার দেখি সাইন 30 যদি দেই, সাইন 30 এর মান কিন্তু হাফ, তাহলে 30 ডিগ্রি। উভয় সাইডে সাইন সাইন বাদ, সুতরাং আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আলফার মান একটা পেলাম 30 ডিগ্রি, একটা পেলাম 30 ডিগ্রি, আরেকটা পেলাম 90 ডিগ্রি। সুতরাং আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি কমা 90 ডিগ্রি, এই দুইটাই আমাদের অ্যান্সার, যেহেতু এখানে কোনো শর্ত লেখা নেই। তো আশা করি এটি সবাই বুঝতে পেরেছো। টাইপ 3 এর 2 নাম্বার অঙ্কটি করাবো। তো 2 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে খেয়াল করো, দেওয়া আছে p ইকুয়াল টু cos থিটা। বলেছে 4p স্কয়ার মাইনাস 2 প্লাস রুট ওভার 3 ইন্টু p প্লাস রুট 3 ইকুয়াল 0 হলে থিটার মান নির্ণয় করো। তো এটার উত্তর বা আমরা সমাধানটা কিভাবে করাবো খেয়াল করো। প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে, তো কি দেওয়া আছে? উদ্দীপকে যেটি দেওয়া আছে ওটি তুমি লিখবে, দেওয়া আছে p ইকুয়াল টু cos থিটা, এটি তুমি লিখবে p ইকুয়াল cos থিটা। এরপরে যেটি হলে আছে, যে এই অংশটি কিন্তু হলে, তো এই হলে অংশটি তুলবে। তো তুমি লিখবে সুতরাং 4p স্কয়ার মাইনাসের 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু কি p, এরপরে প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। এবার তুমি এটা মান বসাও, 4 এর 4, p এর মান বসাও। তো p এর মান আছে cos থিটা, তো cos লিখবে, কিন্তু p এর উপরে একটা স্কয়ার আছে, তাই cos এর উপরে একটা স্কয়ার দেওয়ার পর থিটা লিখবে। এরপরে দেওয়া আছে মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3, আবার p এর মান বসাবে। তো p এর মান কি? p এর মান হলো cos থিটা। এরপরে প্লাস রুট ওভার 3 ইকুয়াল দিবে 0। এতটুকু সবাই আশা করি বুঝেছো। এরপরে দিবে বা এই 4 cos স্কয়ার থিটা যেভাবে আছে সেভাবে লিখবে। এই cos থিটা 2 এর সাথে গুণ হবে, আর এই প্লাসে মাইনাস হবে মাইনাস 2 cos থিটা। এরপরে এই cos থিটা আবার এই 2 রুট ওভার 3 এর সাথে গুণ হবে, কিন্তু এই প্লাসে মাইনাসে হবে মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারি? 2 রুট ওভার 3 cos থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল দিব 0। দেওয়ার পর
এখানে আমাদের কয় পদ হয়েছে? 1 পদ, 2 পদ, 3 পদ, 4 পদ। তো 4 পদ হলে কিন্তু আমরা দুইটা দুইটা পদে কমন নিতে পারি। আর 4 পদ না হয়ে যদি 3 পদ হয় তখন আমাদের মিডল টার্ম করতে হয়। তো এর 1 নাম্বার অঙ্কটা কিন্তু আমরা 3 পদ হওয়াতে মিডল টার্ম করেছিলাম। এবার এখানে 4 পদ যেহেতু এসেছে মিডল টার্ম আর করতে হবে না, এবার কমন নেব। এখানে আছে 4, এখানে আছে 2, ছোট সংখ্যা কমন নিতে হয়, ছোট হলো 2। এখানে আছে cos স্কয়ার থিটা, এখানে আছে cos থিটা, cos থিটাটা ছোট, এজন্য আমরা এটাকে কমন নিলাম 2 cos থিটা। নেওয়ার পর এই 2 দিয়ে 4 কে ভাগ করো, 2 দিয়ে 4 কে ভাগ করলে আর হয় 2, cos থিটা দিয়ে এই cos স্কয়ার কে ভাগ করো আর থাকে cos থিটা, মাইনাসের মাইনাস 2 cos থিটা, 2 cos থিটা তো কমনই নিলাম, তো সেম সেম জিনিস, এটা যদি কমন নেই, কমন নেওয়ার পর এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, এই 1 দিবে। এরপরে এখানে তুমি মাইনাস, এই যে এটাতে আছে 2, এটাতে 2 নেই, কিন্তু এটাতে √3, এটাতেও কিন্তু √3 আছে, এর জন্য মাইনাস এই √3টা তুমি কমন নিবে। √3 কমন নিলে আর থাকে 2 cos থিটা, এ লিখবে 2 cos থিটা। আর √3 যেহেতু সেম সেম জিনিস কমন নিয়েছো, কমন নেওয়া জিনিসটা দ্বারা এটাকে ভাগ করলে তো আর কত থাকে 1, তবে এটা মনে রেখো প্লাসে মাইনাস হিসাব করবে, মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু দিবে 0। দেওয়ার পরে এই দুইটার ভিতরে এই যে কমন নেওয়ার পরে যেগুলা কমন এগুলা, অর্থাৎ যেগুলা সেম এগুলা লিখবি, কত 2 cos থিটা মাইনাস 1। আর যেগুলো আনকমন আছে মানে এই যে বাইরে বাইরে আছে এগুলো তুমি লিখবি, এটা কত আছে 2 cos থিটা মাইনাসের কত √3 ইকুয়াল দিবে 0। এরপরে লিখবে হয়, হয় লেখার পরে যেটা লিখবি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপরে লিখবে অথবা কি দেওয়া আছে 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল দিবে 0। দেওয়ার পর এখানে -1 ওই পারে নিবে আর 2 গুণাকার আছে ভাগ হয়ে নিচে নিবে, তাহলে cos থিটা ইকুয়াল টু -1 ওই পারে গেলে প্লাস এর 1, এই 1 কে আবার এই 2 দ্বারা ভাগ, 2 গুণাকার আছে ভাগ হয়ে নিচে, আর সুতরাং বা এখানে লিখবে cos থিটা। এবার cos কত ডিগ্রির মান হাফ এটি তুমি দেখবে, এই যে cos কত ডিগ্রির মান হাফ এটি তুমি ক্যালকুলেটর দিয়ে দেখবে। আমরা ক্যালকুলেটর যদি নেই, আমরা যদি দেই cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ, এটা তোমাদের জানতে হবে বা ক্যালকুলেটর দিয়ে তুমি বের করবে। তাহলে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি, উভয় সাইডে cos মনে মনে বাদ, সুতরাং থিটা ইকুয়াল টু এই 60 ডিগ্রি, একটা মান আমরা বের করলাম। আর এখানে বের করো তো কি দাঁড়ায়, cos থেকে থিটা ইকুয়াল টু -√3 ওই পারে গেলে প্লাস এর √3 আর 2 গুণাকার আছে ভাগ হয়ে নিচে। তাহলে এবার আমরা দেখব cos থিটা বা cos থিটা, cos কত ডিগ্রির মান √3/2 আমাদের দেখতে হবে। আমরা যদি দেখি cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান হয় √3/2, তাহলে আমরা লিখতে পারি cos 30 ডিগ্রির মান, সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এবারও আমরা থিটার মান দুইটা পেলাম, এই দুইটাই হবে অ্যান্সার, যেহেতু প্রশ্নে কোনো শর্ত বলা নেই, সুতরাং আমরা এইভাবে লিখব, সুতরাং থিটা ইকুয়াল টু একটা হলো 30 ডিগ্রি মাইনাস আরেকটা হলো এই 60 ডিগ্রি, এই দুইটি আমরা অ্যান্সার দিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা তোমাকে এই ত্রিকোণমিতি অধ্যায়ের টাইপ নাম্বার 4 এর অঙ্কগুলো করাবো। টাইপ নাম্বার 4 এর অঙ্কগুলোর নাম আমরা দিয়েছি সমীকরণ থেকে সমাধান। সমীকরণ থেকে সমাধান মানে এগুলোর ভিতরে 1 নং 2 নং সমীকরণ বানিয়ে এই সমাধানগুলো করতে হয়। তো প্রশ্নগুলো তুমি কিভাবে চিনবে, দেখবে একটি চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে, আর একটি মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে একটি রাশি দেওয়া আছে। তো এরকম কোনো রাশি দেখলেই আমরা বুঝবো এখানে সমীকরণ দিয়ে অঙ্ক করতে হবে। তো কিভাবে, চলো আমরা করার চেষ্টা করি। তো উদ্দীপকে দেওয়া আছে cot p + q = 1, √2 cot p - q = √6, মানে একটা প্লাস আর একটা মাইনাস দিয়ে দেওয়া আছে। এবার তোমাকে বলেছে এই যে ব্র্যাকেটের ভিতরে যে p আর q আছে, p q এর মান নির্ণয় করো। তো অঙ্কগুলো কিভাবে করতে হয়, প্রথমে লিখবে দেওয়া আছে, দেখলাম দেওয়া আছে, বা ইংলিশে চাইলে গিভেন লিখতে পারো। তো দেওয়া আছে cot p + q, p + q = 1, cot p + q = 1। এরপরে লিখবে বা cot p + q, এখানেও এদিকে যেহেতু cot আছে এদিকেও cot লেখার চেষ্টা করবে। এখন cot কত ডিগ্রির মান 1 এটা তোমার জানতে হবে। এখন আমরা দেখব আসলে cot কত ডিগ্রির মান 1 এটা তুমি কিভাবে বের করবে। এই যে আমরা কিন্তু একটু দেখতে হবে cot কিন্তু এখানে নেই, তো cot এর পরিবর্তে tan দিতে হয়। তো tan 45 ডিগ্রির মান হয় 1, মানে tan 45 ডিগ্রির মান 1 হলে cot 45 ডিগ্রির মানও কিন্তু 1 হয়। আমরা বলেছিলাম উল্টা হয়, তো 1 এর উল্টা কিন্তু 1ই হয়। তো এটা মনে রেখো, tan 45 ডিগ্রির মান যা হয় cot 45 ডিগ্রির মান তাই হয়, অর্থাৎ 1। তো cot 45 ডিগ্রির মান হয় 1, উভয় সাইডে cot বাদ। তো আমরা লিখতে পারি p + q = 45 ডিগ্রি, এটা হবে আমাদের 1 নং। আশা করি সবাই বুঝেছে এতটুকু।
সেম ভাবে ওই যে দেওয়া আছে আরেকটি মান, ওইটা দিয়ে তুমি 2 নং বানানোর চেষ্টা করবে। কিভাবে দেখো, তো দেওয়া আছে এই যে √2 cot p মাইনাস কিউ ইকুয়াল টু √6। এবার এই √2 গুণাকারে আছে, ভাগ হয়ে নিচে নিয়ে যাও, তাহলে লেখা যায় cot p মাইনাস কিউ ইকুয়াল টু লেখা যায় এই 2 গুণাকারে আছে, ভাগ হয়ে নিচে, আর উপরে যে √6 এটাকে দুইটা অংশ করা যায়, √3 ইন্টু √2। এটাকে কেন দুইটা অংশ করলাম, ওই যে নিচে √2 আর উপরে √2 কাটা, তো √3 √2 মানে 3 দুগুণ আবার 6 কিন্তু হয়, √2 কাটা। এবার আমরা লিখবো cot p মাইনাস কিউ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে √3। তো এবার আমরা লিখবো cot p মাইনাস কিউ ইকুয়াল কি √3 না লিখে আমরা লিখবো cot কত ডিগ্রির মান √3 ওইটা লিখবো। এখন আমাদের জানতে হবে cot কত ডিগ্রির মান √3। cot 30 ডিগ্রির মান হয় √3/1 বা √3। তোমাদের এটা মুখস্থ থাকাই বেটার, cot 30 ডিগ্রির মান হয় √3। তো আমরা উভয় সাইডে মনে মনে cot কাটতে পারি, সুতরাং বা লিখতে পারি p মাইনাস কিউ ইকুয়াল টু লিখতে পারি 30 ডিগ্রি, এটাকে তুমি দিবে 2 নং। তো 1 নং আর 2 নং বানানোর পর এই 1 নং আর 2 নং তুমি যোগ করবে বা বিয়োগ করবে। তো আমরা লিখলাম 1 যোগ কত 2, এটা লিখবে, বা 1 নং 2 নং যোগ করি। তো 1 নংটি তুমি দেখে দেখে লেখো, কি দেওয়া আছে p প্লাস কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি। এরপরে তুমি আবার 2 নংটি দেখে দেখে লেখো, দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি। দেওয়ার পর এই প্লাসের কিউ মাইনাসের কিউ কাটা। এবার আমাদের থাকে দুইটা p, তো আমরা লিখতে পারি 2p। আর 45 আর 30 যেহেতু দুইটাই যোগের, আমরা এটা যোগ করব। 45 আর 30 যোগ করলে হয় 75, তো আমরা লিখলাম 75 ডিগ্রি। এরপরে আমরা লিখব এই p এর সাথে 2 গুণাকারে আছে, ভাগ হয়ে নিচে, তো 75 ভাগ কত 2, সুতরাং আমরা p ইকুয়াল টু লিখতে পারি 75 ভাগ 2 যদি আমরা দেই, 75 ভাগ 2 যদি দেই তাহলে আসে 37.5। তো এই 37.5 ডিগ্রি, চাইলে তুমি এটাকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে পারো, এটা দিলেও আমাদের আনসার হবে। এবার আমরা এই p এর মান কিন্তু আমরা বের করেছি, আমাদের কিন্তু বের করতে বলেছে q এর মান সহ। তো আমরা কি করতে পারি, এই p এর মানটা 1 নং এ বসিয়ে দিতে পারি। তো আমরা লিখতে পারি p এর মান 1 নং এ বসাই। তো 1 নংটি আমরা আবার দেখে দেখে লিখলাম p প্লাস কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এবার আমরা এই p এর জায়গায় p এর মান বসাবো কত 37.5 ডিগ্রি প্লাস কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি। এই 37.5 ডিগ্রি ওই পারে গেলে মাইনাসের হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 37.5 ডিগ্রি। এবার আমরা 45 মাইনাস 37.5 ডিগ্রি দিব, 45 মাইনাস 37.5 এটা দিলাম, দেওয়ার পর এসডি দিলাম, আমাদের আসলো 7.5 ডিগ্রি, এইটা হবে। সুতরাং আমরা লিখতে পারি p ইকুয়াল টু 37.5 ডিগ্রি, আর সুতরাং কিউ ইকুয়াল টু 7.5 ডিগ্রি, এটা হবে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই এটি বুঝতে পেরেছো। সবসময় আমরা এভাবে 1 নং আর 2 নং বানিয়ে যোগ করব, যোগ করার পর একটি মান আসবে, ওই মানটি থেকে আমরা একটি মান এখানে, মানে একটি চলকের মান বা এখানে একটি মানে একটা যেই মানটা বের করতে বলবে দুইটা মানের একটা মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা টাইপ 4 এর 2 নাম্বার অঙ্কটি তোমাকে করাবো। এই 2 নাম্বার অঙ্কটি 1 নাম্বার অঙ্কটি থেকে একটু ভিন্ন। 1 নাম্বার অঙ্কে কোনো ত্রিভুজের কথা ছিল না, এখানে ত্রিভুজের কথা বলা আছে, কিন্তু অঙ্কের সিস্টেম একই। তবে ত্রিভুজ থেকে অঙ্কটি কিভাবে করতে হয় তোমাকে আমি এটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের ভিতরে এটা ভূমি, এটা সাধারণভাবে লম্ব, আর এটা অতিভুজ। তবে এই কোণ নিয়ে কাজ করলে, আর এই কোণ নিয়ে কাজ করলে এটা হয় লম্ব, এটা হয় ভূমি, এটা হয় অতিভুজ, এটা আমাদের সবার জানতে হবে। তো এইরকম একটা ত্রিভুজ দিয়ে এই কোণায় লেখা আছে x প্লাস ওয়াই, আর এই ডান কোণায় লেখা আছে x মাইনাস ওয়াই, নিচে দেওয়া আছে √3, আর অতিভুজের মান দেওয়া আছে 2। বলেছে দেখাও যে sin x ইকুয়াল টু cos 3y, sin x ইকুয়াল টু cos 3y। তো অঙ্কটি কিভাবে করতে হবে, আমরা এটা থেকে x আর y এর মানটি আগে নির্ণয় করব। x y এর মান নির্ণয় করার পর আমরা sin x এর মান আর cos 3y এর মান নির্ণয় করব। তো উদ্দেশ্য থাকবে x আর y এর মান নির্ণয় করা। কিভাবে করতে হয় খেয়াল করো। প্রথমে আমাদের লিখতে হবে, খেয়াল করো কিন্তু এই যে এটা অ্যাঙ্গেল, এটার নাম কি সি, এটার নাম কি সি। তো আমরা লিখবো অ্যাঙ্গেল
এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি এ, এটি লিখবি। মানে আমরা সি কোণা নিয়ে প্রথমে কাজ করব। তো সি কোণা নিয়ে কাজ করলে এটাকে বাংলায় বলে লম্ব, এটাকে বলে ভূমি, আর এটাকে বলে অতিভুজ। এখন এই তিনটার ভিতরে কোন মানটা দেওয়া আছে? ভূমি আর অতিভুজ। ভূমি আর অতিভুজ। তো ভূমি আর অতিভুজ দিয়ে আমাদের ছন্দ কি? ভূত অনেক। কোথায়? কবরে। কবরে ভূত অনেক। তো এটা আমরা কস দিয়ে লিখবো। কস, কস অ্যাঙ্গেল, কস অ্যাঙ্গেল এসিবি, এসিবি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আমরা লিখবো ভূমি বাই অতিভুজ। ভূমির মান √3 আর অতিভুজের মান 2। তো cos অ্যাঙ্গেল এসিবি মানে এই কোণা নিয়ে কাজ করলে এটা ভূমি, এটা অতিভুজ। যেই দুইটা মান আছে ওইটা নিয়ে আমরা কাজ করছি, আর ওই দুইটা মান দিয়ে আমাদের cos এর সূত্র মিলে। তো tan এর সূত্র কেন কেন দিলাম না? tan এর সূত্র দিলে লম্ব আসে, তো লম্বের মান তো আমাদের নেই। যেই মানগুলো দেওয়া আছে ওই মানগুলো দিয়ে অনুযায়ী আমরা সূত্র ইউজ করতে হবে। এরপরে তুমি লিখবে বা cos, এই যে অ্যাঙ্গেল এসিবি এর জায়গায় এসিবি মানে সি কোণায় যে মানটি আছে ওইটি তুমি লিখবে। লেখা আছে x - y, এটি লিখবে। লিখবে √3/2। এবার cos x - y √3/2। cos কত ডিগ্রির মান? √3/2 তোমার দেখতে হবে। আমরা যদি দেই cos 30 ডিগ্রির মান, তাহলে √3/2 আসে। তাহলে আমরা লিখলাম cos 30 ডিগ্রি। এবার আমরা লিখবো বা, উভয় সাইডে cos cos বাদ, লিখবো x - y ইকুয়াল টু 30 ডিগ্রি। লেখার পর এটাকে আমরা দিব 1 নং। এবার 2 নং কিভাবে বানাতে হবে খেয়াল করো। 2 নং বানানোর জন্য তোমাকে যে কাজটি করতে হবে, এই কোণা নিয়ে কাজ করতে হবে, যে x + y ওইটা নিয়ে কাজ করতে হবে। তো ওইটা নিয়ে কাজ করলে আমরা তোমাকে বেসিকে ক্লিয়ার করেছি, এই ভূমিটা মানে এটা হয়ে যাবে এবার লম্ব, এটা হয়ে যাবে ভূমি, আর এটা সবসময় অতিভুজ। আমরা কোন কোণা নিয়ে কাজ করলে? অ্যাঙ্গেল বিএসি, এই কোণা নিয়ে কাজ করলে। তো আমরা লিখবো অ্যাঙ্গেল বিএসিএ, এটা লিখবো অ্যাঙ্গেল বিএসিএ। আমরা এটা লেখার পর এবার দেখো তো আমাদের এই কোণা নিয়ে যদি আমরা কাজ করি, এটা হয় লম্ব, এটা হয় অতিভুজ। এবার লম্ব আর অতিভুজের ছন্দটা কি? লবণ অনেক। লবণ অনেক কোথায়? সাগরে। সাগর মানে সাইন। এবার এখানে আমাদের লিখতে হবে সাইন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিএসি মানে এই কোণা নিয়ে যে আমরা কাজ করছি এটা লিখছি বিএসি। লেখার পর সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। এই কোণা নিয়ে কাজ করলে এটা লম্ব আর এটা অতিভুজ। তো এই লম্বের মান, এই লম্বের মান আমরা বসাবো √3, অতিভুজের মান বসাবো 2। তো লিখবো √3/2। এবার তুমি লিখবে সাইন অ্যাঙ্গেল বিএসি, বিএসি এর জায়গায় লেখা আছে x + y। আমরা লিখবো এখানে x + y। লেখার পর আমরা সাইন কত ডিগ্রির মান? √3/2 এটা লিখবো। আমরা যদি একটু দেখি সাইন মেবি 60 ডিগ্রির মান, আমরা যদি দেখি √3/2, তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2। তো তাহলে আমরা কি করতে পারি? উভয় সাইডে সাইন সাইন বাদ, তাহলে কি থাকে? x + y ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হবে আমাদের 2 নং। এবার আমরা এই 1 নং আর 2 নং যোগ করব। তো আমরা লিখলাম 1 + 2 বা 1 নং ও 2 নং যোগ করি। 1 নং কি দেওয়া আছে? 1 নং দেওয়া আছে x - y = 30 ডিগ্রি। আর 2 নং কি দেওয়া আছে? x + y = 60 ডিগ্রি। যে লিখলাম x + y = 60 ডিগ্রি। এবার এটা যোগ করব। তো এই -y আর এই +y কাটা। কাটা হওয়ার পর দুইটা x থাকে, আমরা লিখব 2x। আর 30 আর 60 যোগ করলে যেহেতু দুইটাই যোগে 90 ডিগ্রি। এরপর আমরা লিখতে পারি x = এই 2 গুণাকারে আছে ভাগ হয়ে নিচে। তো ভাগ হয়ে নিচে যাওয়ার পর 2 দিয়ে যদি আমরা 90 কে ভাগ করি, আর থাকে 45 ডিগ্রি। তো এইটা হলো আমাদের একটা x এর মান। এবার আমরা y এর মান কিভাবে বের করব? y এর মান আমরা এই x এর মান 1 নং এ বসিয়ে দিব। তাহলে x এর মান কয় নং এ বসাই? 1 নং এ বসাই। তো 1 নং কি দেওয়া আছে? দেওয়া আছে x - y = 30 ডিগ্রি। এবার এই x এর মান হলো 45 ডিগ্রি, -y = 30 ডিগ্রি। এবার আমরা কি করতে পারি? এই -y ওই পারে নিয়ে যেতে পারি। তো 45 ডিগ্রি +30 এই পারে আনতে পারি, -30 ডিগ্রি। আর -y ওই পারে গেলে +y। 45 থেকে 30 গেলে গা, আর থাকে কত? আর থাকে হলো 15 ডিগ্রি। এটা হলো y। সুতরাং y = 15 ডিগ্রি। আমরা লিখতে পারি সুতরাং x = 45 ডিগ্রি, সুতরাং y = 15 ডিগ্রি। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার না, সরি, আমাদেরকে কিন্তু মানে sin x দেখাও যে বলেছে sin x = cos 3y। মানে আমরা তোমাকে বলেছিলাম প্রথমে x এর মান বের করবে, x এর মান বের করবে, এরপর y এর মান বের করবে। এরপরে তুমি কি করবে? এরপরের জায়গাটা আমি এখানে করে দিচ্ছি, খেয়াল করো। এরপরে তুমি লিখবে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দেওয়ার পরে যে লেফট হ্যান্ড সাইডে আছে sin x, লিখবে sin x। sin ইনটু তুমি x এর মান বসাবে।
এক্স এর মান তুমি পেয়েছো 45 ডিগ্রি, তো লিখবে সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রির মান কত খেয়াল করো, লিখবে সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান √2/2, √2/2 মানে 1/√2। এরপরে আবার তুমি করবে রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, cos 3y, তুমি লিখবে cos 3y। তো cos 3 ইন্টু y এর মান কিন্তু তুমি বের করেছো 15 ডিগ্রি, এই 15 ডিগ্রি তুমি লিখবে 3 × 15 = 45, তাহলে cos 45 ডিগ্রি। এই cos 45 ডিগ্রির মান আবার ক্যালকুলেটরে ক্লিক করবে cos 45 ডিগ্রির মান, তাহলে এটাও কিন্তু 1/√2, এই যে আমরা লিখলাম 1/√2। সুতরাং এই যে লেফট হ্যান্ড সাইডের মান যা, রাইট হ্যান্ড সাইডের মান তা, সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলেছি এর জন্য আমরা লিখবো শোড। তো আশা করি সবাই এটি বুঝতে পেরেছো। টাইপ নাম্বার 5 এর অঙ্কগুলোর নাম আমি তোমাকে দিয়েছি 16 ও 4 এর ত্রিকোণমিতি। তো তুমি দেখবে এই অঙ্কগুলোর ভিতরে কখনো 16 লেখা, আবার যদি তোমাকে আগে আগে আমি 2 নাম্বার প্রশ্নটি দেখাই, এটার ভিতরে লেখা 4, এই যে 4 লেখা, ঠিক আছে। এবার আমি যদি আবার তোমাকে 3 নাম্বার অঙ্কটি দেখাই, এই যে এটাতে কিন্তু 4 লেখাটি আছে, তাহলে এই অঙ্কটার ভিতরে সবসময় 4 আর 16 লেখাটি থাকবে। 4 আর 16 দেখলেই বুঝবে আমাদের এই অঙ্কগুলো এসে পড়েছে। তুমি যদি একবার এই অঙ্কটি বুঝে করতে পারো, মানে বুঝে করতে পারো, মুখস্থ না, তাহলে তুমি এই 3টি অঙ্ক করতে পারবে। তো আসো এটা আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। তো এখানে দেওয়া আছে উদ্দীপকে cot θ + cos θ = a। এরপরে দেওয়া আছে cot θ - cos θ = b। এরপরে তোমাকে মানে গ নাম্বারে বলেছে দেখাও যে a² - b² হোল স্কয়ার = 16 ab। কত ab? 16 ab। এখন 16 ab তোমাকে আনতে বলেছে। এখন আসলে আমাদের এই a বলতে কি, উদ্দীপকে কিন্তু দেওয়া আছে a বলতে আসলে cot θ + cos θ। তো 16 ইনটু এই a এর পরিবর্তে কিন্তু আসবে cot θ প্লাস কি cos θ। আবার এই b মানে কি, এই b মানে হলো আবার cot θ - cos θ, এই যে cot θ মাইনাস কি cos θ। তাহলে cot θ + cos θ মানে a, cot θ - cos θ মানে b। মানে এই লাইনটা যদি আমরা আনতে পারি, মানে আমাদের কি করতে হবে, এই লেফট হ্যান্ড সাইড অঙ্কটি করে এই অঙ্কটি আনতে হবে। আর এই অঙ্কটি আসা মানে 16 ab আসা। তো আমরা একটু খেয়াল করি লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, তাহলে লিখলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে a² - b², তার উপরে আবার আছে হোল স্কয়ার। এবার তুমি a এর মান বসাও তো। a এর মান দেওয়া আছে cot কি θ প্লাস cos θ, তার উপরে দিবে হোল স্কয়ার, মাঝে কি আছে মাইনাস। আবার b এর মান বসাও। b এর মান আছে cot θ মাইনাস কি cos θ, তার উপরে দেখো b এর উপরে কিন্তু একটা স্কয়ার। টোটাল কয়টা স্কয়ার আমাদের দেওয়া হলো, 2টা। আর এই স্কয়ারটা কিন্তু দিতে হবে। এই স্কয়ারটা কার উপরে আছে, পুরো রাশিটার উপরে আছে। তো এই পুরো রাশিটার উপরে আমরা স্কয়ার দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়ে গিয়েছে। এবার আমরা এই মান বসানোর পরে, যে আমরা প্রথমে a এর মান বসালাম, এর উপর স্কয়ার আছে, b এর মান বসালাম, b এর উপর স্কয়ার আছে, আর হোল স্কয়ার, ওই যে এই স্কয়ারটা আমরা দিলাম। এবার একটু মনে মনে ভাবো, এটা যদি a হয়, এটা যদি b হয়, a + b হোল স্কয়ার মাইনাস, এটা a হলে এটা b হলে a - b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এরকম একটা সূত্র আছে 4ab। a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার হলো 4ab এর অনুসিদ্ধান্ত। তো এটাকে তো আমরা আর 4ab লিখতে পারবো না, এর পরিবর্তে লিখবো cot, আর b এর পরিবর্তে লিখবো cos। তাহলে 4 cot θ ইনটু cos θ, এই লেখাটি আমরা লিখবো। তাহলে আমাদের সূত্র এই যে এতটুকু দিয়ে হলো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। কিন্তু এটি কিন্তু আমরা সূত্রের জন্য ব্যবহার করিনি, এটি যেভাবে আছে সেভাবে আমরা লিখলাম। আমরা জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে ওইটি দিয়ে সূত্র আনার চেষ্টা করেছি, মানে করার চেষ্টা করেছি। a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, 4ab। a লিখতে পারবো না cot θ, আর b লিখতে পারবো না cos θ। তো এবার এই স্কয়ারটা আমরা এখানে নামাবো, যেহেতু সবগুলো গুণাকার আছে, গুণাকার হলে নামানো যায় স্কয়ার। স্কয়ার যদি 4 এর উপরে পড়ে তাহলে হয় 16, 4 স্কয়ার মানে 16, আবার 8 না কিন্তু। cot θ এর উপরে স্কয়ার পড়লে হয় cot স্কয়ার θ, আর cos θ এর উপরে স্কয়ার পড়লে হয় cos স্কয়ার θ। এতটুকু আনার পর আমরা অনেকেই এই অঙ্কটিতে আটকিয়ে যাই। তো এরপরে কি করতে হয় খেয়াল করো, তোমার 16 16 লিখতে হবে, cot স্কয়ার θ তোমার লিখতে হবে, ইনটু তুমি দেখবে সবগুলো গুণাকার আসার পর হয় দেখবে 100% শিওর হয় sin স্কয়ার থাকবে, নয়তো cos স্কয়ার থাকবে। যদি sin স্কয়ার থাকে তুমি লিখবে 1 - cos স্কয়ার, আর যদি cos স্কয়ার থাকে তাহলে লিখবে 1 - sin স্কয়ার। গুণাকারের জিনিসগুলাতে হয় sin স্কয়ার থাকে নয়তো cos স্কয়ার থাকবেই। তো এই cos স্কয়ার যেহেতু আছে এটা জায়গায় লিখবে 1 - sin স্কয়ার θ। যদি না থাকতো তাহলে অবশ্যই এখানে sin স্কয়ার থাকতো, ওই জায়গায় আমরা লিখতাম 1 - cos স্কয়ার।
তো কস স্কোয়ার যেহেতু আছে আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার। এবার তুমি যে কাজটি করবে 16 এর 16 লিখবে, এই কট স্কোয়ার দিয়ে এই 1 কে গুণ করবে, এই কট স্কোয়ার দিয়ে আবার এই সাইন স্কোয়ার কে গুণ করবে। তাহলে বলো কি হবে, কট স্কোয়ার থিটা একে কট স্কোয়ার থিটা, আর এই কট স্কোয়ার থিটা দিয়ে আবার সাইন স্কোয়ারে গুণ করবে, তাহলে কট স্কোয়ার থিটা ইন্টু ইন্টু সাইন স্কোয়ার থিটা এটি লিখবে। লেখার পর লিখবে 16 ইন্টু কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তো এটা লিখবে কট স্কোয়ার থিটা মাইনাস এই কটের সূত্র ইউজ করবে কস বাই সাইন, কটের সূত্র কিন্তু আছে কস বাই সাইন, যেহেতু স্কোয়ার দিয়ে আছে এর জন্য আমরা লিখবো কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কিন্তু আগের থেকে এই সাইন স্কোয়ার থিটাটা একটি আছে, এই সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটা কাটা, তাহলে কি থাকে, তাহলে থাকে 16 ইন্টু কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এবার দেখো তো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো দেখতে না, এ আর বি স্কোয়ার 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 মাইনাস বি স্কোয়ার, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা লিখতে পারি 16 ইন্টু কট থিটা প্লাস কস থিটা, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কট থিটা মাইনাস কস থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এর পরের লাইন আমরা কি লিখতে পারি 16, এই কট থিটা প্লাস কস থিটার মান, কট থিটা প্লাস কস থিটার মান হলো এ আর কট থিটা মাইনাস কস থিটার মান হলো বি। তো তাহলে আমরা এটার জায়গায় লিখতে পারি এ আর এটার জায়গায় লিখতে পারি বি, তাহলে 16 এ বি এই উত্তরটি কিন্তু আমাদের আনতে বলেছে, অর্থাৎ আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট বা প্রুভড, এটা আমরা লিখবো। আশা করি সবাই এটি বুঝতে পেরেছো। এবার এই টাইপ 5 এর এই 2 নাম্বার অঙ্কটি আর 3 নাম্বার অঙ্কটি তোমরা নিজে ট্রাই করবে, নিজে চেষ্টা করবে। যদি তুমি টাইপ 5 এর এই 1 নাম্বার অঙ্কটি ভালোমতো বুঝতে পারো, মুখস্থ না ভালোমতো বুঝতে পারো, তাহলে তুমি 2 আর 3 ঠিক একই নিয়মে করতে পারবে ইনশাআল্লাহ। তো এটি তোমরা এই দুইটি প্রশ্ন সবাই নিজে করার চেষ্টা করবে। টাইপ 6 এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমাকে করাবো, এটি আমাদের এসএসসি পরীক্ষায় অনেক সময় এই প্রশ্নটি দেখা যায়। তো প্রশ্নটি যদি একবার ভালোমতো সমাধান করতে পারো বুঝে বুঝে, এটার মতো গাইডের ভিতরে আর অনেক প্রশ্ন আছে যেগুলো তোমরা এই একই নিয়মে সমাধান করবে। তো চলো দেখা যাক। তো দেওয়া আছে p equal to 1 plus sin theta, উদ্দীপকে দেওয়া আছে p equal to 1 plus sin theta, q equal to 1 minus sin theta। এবার বলেছে প্রমাণ করো যে এই অঙ্কটা করলে নাকি লেফট হ্যান্ড সাইডের এই অঙ্কটা করলে নাকি এই 1/cos a plus 1/cot a এই উত্তরটি নাকি আসবে। তো কিভাবে আমরা একটু খেয়াল করি। তো প্রথমে আমরা দিলাম লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড কি আছে রুট ওভার p/q, বুঝছো কিন্তু। তো রুট ওভার এই p এর মান দেওয়া আছে উদ্দীপকে 1 plus sin a, এরপরে আবার এই q এর মান উদ্দীপকে দেওয়া আছে, এটি তুমি লিখবে। তো তুমি লিখবে 1 মাইনাস সাইন এ, এটি লিখবে। লেখার পর এই রুট জিনিসটা তুমি এই দুইটার উপরে দিয়ে দিবে। কিভাবে খেয়াল করো, রুট ওভার 1 প্লাস সাইন এ, আবার নিচে লিখবে 1 মাইনাস সাইন এ, এটার উপরে আবার ওই রুট ওভারটা দিয়ে দিবে। মানে এই বড় রুট ওভারটা দুইজনের উপরেই আছে বুঝায়, এর জন্য দুইটার উপরে তুমি এই রুট ওভার দিবে। দেওয়ার পর তুমি একটু খেয়াল করো তো, আমাদের যে রাইট হ্যান্ড সাইড উত্তরটি, মানে এটা তো আমাদের উত্তর আনতে হবে, এই অঙ্কটির ভিতরে কি কোনো রুট ওভার আছে? নাই কিন্তু। তাহলে আমাদের এই রুট ওভারটা অবশ্যই বাদ করার ব্যবস্থা করতে হবে। কিভাবে? আমরা কি করব, এই রুট ওভার লেখার পর এবার আমরা এই রুট ওভারটি বাদ করার জন্য, মানে এই দুইটা রুট ওভার বাদ করার জন্য আমরা কি ব্যবস্থা করব খেয়াল করো। এখানে যে নিচে লেখা আছে 1 মাইনাস কি সাইন এ, 1 মাইনাসের সাইন এ, এটা তুমি আগের লাইনেও করতে পারতে, এই লাইনে করলেও সমস্যা নেই। 1 মাইনাস সাইন এর সাথে তুমি এটার অনুবন্ধী রাশি গুণ করবে। অনুবন্ধী রাশি মানে কি, এটা যে মাইনাসের আছে এটার সাথে একটা প্লাসের মান গুণ করবে, এটার মতোই। তাহলে লিখবে 1 প্লাস কি এ সাইন এ। সেম জিনিসটা তুমি এখানেও লিখতে হবে 1 প্লাসের সাইন এ, মানে নিচে মাইনাসটার সাথে তুমি প্লাসটা দেওয়ার পর এটা আবার উপরেও লিখবে। আর এটা তো আগের থেকেই আছে 1 প্লাস কি সাইন এ। তো এই রাশি দুইটি আমি আবার লিখেছি, মাইনাসের সাথে তার অনুবন্ধী রাশি গুণ করবে, এই অনুবন্ধী রাশিটি আবার উপরে লিখবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই কাজটা করলে কিভাবে এই রুটটা বাদ হয় তোমরা খেয়াল করো। তো নিচে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ মানে কি, এ মানে হলো 1 আর বি মানে কি সাইন, তো আমরা লিখতে পারি মাইনাস সাইন স্কোয়ার এ, আর 1 এর উপরে স্কোয়ার মনে মনে আমরা চাইলে দিতে পারি, মনে মনেও রাখতে পারি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু হয়েছে।
আর ওয়ান প্লাস সাইনে মানে দুইটা ওয়ান প্লাস সাইনে গুণাকারে আছে, এর জন্য আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার, কে স্কোয়ার হোল স্কোয়ার, মানে দুইটা থাকলে গুণাকারে আমরা স্কোয়ার দিতে পারি। তো এই স্কোয়ার রুটে কিন্তু কাটা হয়ে গিয়েছে, তো একটা কিন্তু রুট ওভার বাদ হয়েছে। তো উপরে কি থাকে, উপরে থাকে হলো ওয়ান প্লাস সাইন এ, আর নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে হলো কস স্কোয়ার এ, এটি তুমি লিখবে এ স্কোয়ার রুট, এবার কাটাকাটি হলো। তাহলে কি থাকে খেয়াল করো তো, তাহলে আমাদের থাকে হলো, এই যে আমাদের থাকে হলো ওয়ান প্লাস সাইন এ, ওয়ান প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, এটি আমরা লিখবো ওয়ান প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। এবারে এই ওয়ান এর নিচে এই কস এ তুমি লিখে দিবে, তাহলে কি লেখা যায় ওয়ান বাই কস এ, এরপর এখানে একটা প্লাস চিহ্ন আছে, তুমি লিখবে প্লাস ওয়ান বাই কস এর, ওয়ান বাই কস এ এই প্লাস এর প্লাস সাইনের নিচে ওই কস এ তুমি দিয়ে দিবি, তাহলে কি লেখা যায় সাইন এ বাই কস এ। মানে আমি কি করেছি, এই কস এ ওয়ান এর নিচেও দিয়েছি, সাইনের নিচেও দিয়েছি, আর প্লাসটা মাঝে মাঝে মানে মাঝামাঝি দিয়ে দিয়েছি। এবার ওয়ান বাই কস এ এটা যেভাবে আছে সেভাবে, কারণ আমাদের উত্তরে কিন্তু ওয়ান বাই কস এ লাগবে, কিন্তু আমাদের কিন্তু ওয়ান বাই কট এ এখন আসেনি, আমাদের এসেছে সাইন বাই কস। তো আমরা জানি সাইন বাই কস মানে টেন, সাইন বাই কস মানে কি টেন, টেন এ মানে সাইন এ বাই কস, একটি সূত্র আছে। এবার আমরা ওয়ান বাই কস এ প্লাস, এখন টেন এ মানে সাইন এ বাই কস এও আছে, টেন এ মানে ওয়ান বাই কট এও আছে, তো আমরা ওয়ান বাই কট ইউজ করলাম। সাইন এ বাই কস এ মানে টেন এ, আবার টেন এ মানে ওয়ান বাই কট এ। তো এটা লিখলে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডটা আসে, সুতরাং এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার তোমরা টাইপ 6 এর আমি যে 1 নাম্বার যে অঙ্কটি করিয়েছি, সেই 1 নাম্বার অঙ্কটির মতো এই 2 নাম্বার অঙ্কটি তুমি করার চেষ্টা করবে, এরপরে তুমি এই 3 নাম্বার অঙ্কটি করার চেষ্টা করবে। এই যে এটি হলো আমাদের 1 নাম্বার, আর এটি সরি 2 নাম্বার, আর এটি হলো আমাদের 3 নাম্বার। টাইপ নাম্বার 6 এর 1 নাম্বার অঙ্কের মতো এই দুইটা অঙ্ক তুমি নিজে করার চেষ্টা করবে। তুমি যদি 1 নাম্বার অঙ্কটি বুঝো, তাহলে এই 2 নাম্বার আর 3 নাম্বার অঙ্কটি তুমি পারবে ইনশাআল্লাহ। এবার এই ত্রিকোণমিতির অধ্যায়ের টাইপ নাম্বার 7-এ আমরা যে অঙ্কটি রেখেছি সেটি আমাদের এসএসসি পরীক্ষায় ঘুরে ফিরে প্রায় অনেকবার এসেছে, তবে এই দুইটা অঙ্ক প্রায় সেম হওয়া সত্ত্বেও এটা ক্যালকুলেশনে একটু ভিন্নতা রয়েছে। খেয়াল করো অঙ্কটি আমরা একটু তোমাকে বুঝাই। উদ্দীপকে দেওয়া থাকে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1, আর গ নাম্বার বা খ নাম্বারে বলে এখানে এই থিটার মানটি নির্ণয় করার জন্য, বা এটি উদ্দীপকে না থাকলেও এমন লেখা তোমাকে দিতে পারে যেই লেখাটিকে 2 লাইন বা 3 লাইন ক্যালকুলেশন করার পর দেখা যাবে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1 এই লাইনটি এসেছে, তখন আমরা এই অঙ্কটি ক্যালকুলেশন করার চেষ্টা করব। এখন আমি তোমাদেরকে যে নিয়মে করাবো সেই নিয়মে, তো একটু খেয়াল করো কিভাবে করতে হয়। তো যদি 1 থাকে, আবার যদি 1 না থেকে √2 থাকে, তাইলে এটির ক্যালকুলেশন আবার আরেকভাবে করতে হবে। তো এর জন্য এই দুইটা অঙ্ক প্রায় সেম, কিন্তু ক্যালকুলেশন একটু ভিন্ন রয়েছে, এর জন্য এই দুইটা অঙ্ক আমরা একসাথে তোমাকে করে দিচ্ছি। পরীক্ষায় যদি 1 আসে, তাহলে এখন যে ক্যালকুলেশনটি করাবো ওইটার মতো করবে। পরীক্ষায় যদি √2 আসে, তাহলে এই 2 নাম্বার আমরা যে ক্যালকুলেশনটি করাবো সেই নিয়মে তুমি করার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা লিখবো গিভেন, গিভেন মানে দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1, এটি তুমি লিখবে। লেখার পর এটিকে তুমি ক্যালকুলেশন করবে কিভাবে? প্রথমে তুমি এটিকে বর্গ করবে, এই যে sin θ প্লাস কি cos θ, এটার উপরে স্কয়ার দিবে ইকুয়াল টু 1 এর উপরে স্কয়ার। এবার তুমি খেয়াল করো তো, এটাকে মনে মনে এ, এটাকে মনে মনে বি, তাও এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটি তুমি লিখবে। তো এ স্কয়ার কি sin স্কয়ার থিটা, প্লাস 2ab মানে কি 2a মানে হলো sin থিটা, আর b মানে হলো cos থিটা, তাহলে 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, 1 স্কয়ার মানে 1। এবার তোমরা আমাকে বলো, আমি একটু এক লাইন কম করি, এই যে এখানে লেখা আছে sin স্কয়ার, এখানে লেখা আছে cos স্কয়ার। তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এটা যদি একসাথে মনে মনে চিন্তা করো, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1। আমরা একটা সূত্র শিখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে আমরা কি লিখতে পারি 1। এরপরে এখানে আছে প্লাস 2 sin থিটা ইনটু কি cos থিটা ইকুয়াল টু 1। এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 লিখেছি। প্লাস 1 ওই পারে গেলে -1, তো -1 হলে 1 থেকে 1 গেলে আর 0 থাকে, তো আমরা কি লিখতে পারি 2 sin থিটা ইনটু কি cos থিটা ইকুয়াল টু এই +1 ওই পারে গেলে -1, তো 1 1 মানে 0, এটা আমরা লিখব। লেখার পর এই 2 আবার গুণাকারে আছে ভাগ হয়ে নিচে, তো কি লিখতে পারি sin থিটা ইনটু
cos থিটা ইকুয়াল টু এই 2 0-র নিচে ভাগ হয়ে যাবে। তো 0-র নিচে যদি 2 ভাগ হয়ে যায়, 0-কে 2 দ্বারা ভাগ করলে আবার 0 হয়, এটি তুমি লিখবে। এবার তুমি লিখবে হয় এই sin থিটা ইকুয়াল টু 0। এরপরে তুমি আবার লিখবে অথবা অথবা এই cos থিটা ইকুয়াল টু 0। এবার তুমি লিখবে বা sin থিটা, সাইন কত ডিগ্রির মান 0, তো তুমি দেখবে। তো এখানে আমরা যদি দেখি সাইন 0 ডিগ্রি মেবি, হ্যাঁ 0 ডিগ্রির মান 0, তো আমরা লিখবো সাইন 0 ডিগ্রির মান 0, সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আবার এখানে তুমি লিখবে, দেখবে cos থিটা, এবার cos কত ডিগ্রির মান, তো cos 90 ডিগ্রির মান মেবি 0, তো cos 90 ডিগ্রির মান হয় 0, এই যে আমরা লিখলাম 90 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো থিটার মান একটা হলো 0 ডিগ্রি কমা আরেকটি হলো 90 ডিগ্রি, এটি হবে আমাদের অ্যান্সার। এবার এই 2 নাম্বার অঙ্কটি তুমি কিভাবে ক্যালকুলেশন করবে, তো মনে রেখো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 দেওয়া থাকলে যেইভাবে ক্যালকুলেশন করবে, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2 দেওয়া থাকলে এভাবে ক্যালকুলেশন করবে না। কিভাবে করবে খেয়াল করো। প্রথমে আগে লিখবে গিভেন, গিভেন মানে দেওয়া আছে, কি দেওয়া আছে ওইটি লিখবে। দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2। এর পরের লাইন, এর আগের অঙ্কটি কিন্তু আমরা বর্গ করেছি, কিন্তু এবার তুমি বর্গ করবে না। যদি √2 দেওয়া থাকে, যে কোনো একটাকে sin থিটা প্লাস cos থিটা যে কোনো একটাকে ওই পারে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তারপর বর্গ করবে। তো আমি cos থিটাকে ওই পারে নিলাম, তো কি হবে sin থিটা ইকুয়াল টু √2 মাইনাস cos থিটা, এভাবে লিখবে। এবার তুমি বর্গ করবে, তো বর্গ মানে কি, এখানে একটা স্কোয়ার আর এখানে একটা স্কোয়ার তোমার দিতে হবে। একবারে করলাম, ওই পারেও নিলাম, বর্গ করে ফেললাম। তো নেওয়ার পরে বর্গ করবে, বর্গ করার পর এখানে লেখা আছে এই সাইন স্কোয়ার থিটা যেভাবে আছে সেভাবে লিখবে। আর এটা হয়ে আছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ার বলতে √2 স্কোয়ার, এই যে স্কোয়ার, মাইনাস 2ab, 2 a মানে হবে √2 আর b মানে হবে cos থিটা। তাহলে হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে কি লেখা যায়, cos স্কোয়ার থিটা। তো আশা করি এতটুকু বুঝেছো। এবার এই সাইন স্কোয়ার থিটার, এই সাইন স্কোয়ার থিটা তুমি লিখবে। এবার এই স্কোয়ার রুটে যদি কাটা যায় আর থাকে 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এবার তুমি এই সবগুলো এই পারে আনবে। এই পারে আনার আগে তুমি দেখবে সবগুলা কি একই রকম রাশি কিনা বা একই রকম ত্রিকোণমিতি কিনা। না, এখানে একটি আছে সাইন স্কোয়ার আর অনেকগুলো আছে cos স্কোয়ার। তো এই সাইন স্কোয়ারের জায়গায় তুমি লিখে ফেলবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। লেখার পর এই সবগুলো এই পারে আনো, +2 এই পারে আনলে -2, -2√3 এই পারে আনলে +2√2 cos থিটা, 2√3 না 2√3 cos থিটা, 2√2 cos থিটা, 2√2 cos থিটা। এই প্লাস ওই পারে নিলে মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 লিখবে। সবগুলো দেখতে যাতে একই রকম ত্রিকোণমিতি হয়, তাই এই সাইন স্কোয়ারের জায়গায় তুমি লিখেছো 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এবার সবচেয়ে বড় পাওয়ার কোনগুলা, সবচেয়ে বড় পাওয়ার হলো স্কোয়ার গুলা যেগুলো আছে ওইগুলা। তো এটাও cos স্কোয়ার, এটাও cos স্কোয়ার। কয়টা cos স্কোয়ার, দুইটা। কিসের, মাইনাসের। তো মাইনাসের 2 cos স্কোয়ার থিটা তুমি লিখবে। এবার স্কোয়ার ছাড়া কোনটা আছে, এই যে এই অংশটা। তো এই অংশটা, তো এই অংশটা কি আছে, 2√2 cos থিটা। লেখার পর এবার তুমি এই সংখ্যাগুলো হিসাব করে লিখবে। -2 আর +1, -2 আর +1। তো -2 আর +1 যেহেতু যেহেতু ভিন্ন রকম চিহ্ন, তাহলে তুমি বিয়োগ করো। 2 এর থেকে 1 গেলে আর 1 থাকে, বড়র পিছনে আছে মাইনাস, এই মাইনাস দেবে, ইকুয়াল দেবে 0। এতটুকু সবাই বুঝেছো। এবার অঙ্কের শুরুতে সাজানোর পরে যদি মাইনাস থাকে, তাহলে আমাদের মনে মনে -1 দ্বারা গুণ করতে হয়। -1 দ্বারা গুণ করলে এই মাইনাস চিহ্নটা উঠে যায়। কিভাবে, মনে মনে হিসাব করো যে -1 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে +2 cos স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে -2√2 cos থিটা, আর এটা হয়ে যাবে +1। আর এই 0 কে -1 দ্বারা গুণ করলে 0ই হয়। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিভাবে করতে হয় খেয়াল করো। এখানে তুমি লিখবে 2 cos থিটা, এই স্কোয়ারটা কার উপরে ছিল, cos এর উপরে, কিন্তু এইবার আমরা এই স্কোয়ারটা এখানে দিব। তো এই স্কোয়ারটা যদি তুমি আবার cos এর উপরে মানে ফেলে দাও, তাহলে এটা হয়ে যায় cos স্কোয়ার থিটা। কিন্তু এই স্কোয়ারটা আবার কার উপরেও পড়ছে, 2 এর উপরে পড়ছে। আর 2 এর উপরে যদি এই স্কোয়ার পড়ে তাহলে কিন্তু 4 হয়ে যায়। এর জন্য তুমি এইটাকে একটা রুট দিয়ে লিখবে। স্কোয়ারটা যদি পড়ে, স্কোয়ার রুটে কাটা গিয়ে আবার এই 2 কিন্তু থাকে। তাহলে আমাদের √2 cos স্কোয়ার মানে cos থিটা হলো স্কোয়ার। এটা আমরা কেন করলাম, এটা করলাম হলো a স্কোয়ার যাতে হয়। তো a স্কোয়ার যদি হয়, এরপরে আমরা -2ab বানানোর চেষ্টা করব।
তো এইখানে দেখো টু কিন্তু রেডি, এই টু লিখবি। আর এ মানে কিন্তু এই যে এটা রুট টু কস থিটা, তো এখানে কিন্তু রুট টু কস থিটা আছে। তাহলে টু এ, এবার বি লেখার চেষ্টা করবে। বি মানে তুমি ওয়ান দিবি, যেহেতু সবকিছু এসে গেছে এখন একটা ওয়ান দিলে মানের কোনো চেঞ্জ হয় না। টু এ বি, এরপরে প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হলো ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে আবার এই ওয়ান, মানের কিন্তু চেঞ্জ হয় না, ইকুয়াল দিবে জিরো। এবার এই যে লিখলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে কিন্তু রুট টু কস থিটা, আর বি বলতে কিন্তু ওয়ান। তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মানে কি রুট টু কস থিটা, মাইনাস বি মানে কি, বি মানে হলো আমাদের ওয়ান, ইকুয়াল টু, সরি এ মাইনাস বি, এই যে দিলাম হোল স্কোয়ার, এরপর আমরা দিব ইকুয়াল টু জিরো। এবার একটু চিন্তা করো তো, স্কোয়ার যদি এখানে যায় রুট ওভার, তো রুট ওভার জিরো মানে কিন্তু জিরো হয়ে যায়। আমরা এইখানে করাচ্ছি বা এইখানে আরেক লাইন আমরা করাচ্ছি, তাহলে কি লেখা যায়, রুট টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু, স্কোয়ার এখানে গেলে রুট ওভার, তো রুট ওভার জিরো, রুট ওভার জিরো মানে আবার জিরো হবে। এরপরে আমরা কি করতে পারি, বা রুট টু কস থিটা, এই মাইনাস ওয়ান ওই পারে গেলে প্লাস ওয়ান, রুট টু গুণাকার আছে ভাগ হয়ে নিচ্ছি, তাহলে কি লিখতে পারি, কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু। এরপর আবার লিখতে পারি cos থিটা ইকুয়াল টু, এবার আমরা দেখব cos কত ডিগ্রির মান, ওয়ান বাই রুট টু। তাহলে আমরা যদি দেখি cos কত ডিগ্রির মান, cos 60, cos 60 ডিগ্রির মান হাফ, cos 30, cos 30 ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু, না। এরপর আমরা যদি cos 45 দেখি, cos 45 ডিগ্রির মান হয় ওয়ান বাই রুট টু, রুট টু বাই টু মানে ওয়ান বাই রুট টু। তাহলে cos 45 ডিগ্রির মান, তো উভয় সাইডে কসে কসে বাদ, সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি কিন্তু আমরা লিখতে পারি। তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এই দুইটা অঙ্ক আমাদের পরীক্ষায় যেভাবে ঘুরে ফিরে আসতে পারে, তোমরা মনে রেখো, সাইন থিটা প্লাস কস থিটা হুবহু লাইনটি না থাকলেও এমন একটি লাইন আমাদেরকে দিয়ে দিবে, যেটিকে দুই লাইন বা তিন লাইন ক্যালকুলেশন করলে হয়তো বা এই লাইনটি দেখা যেতে পারে। অর্থাৎ কোন অঙ্কের মাঝে বা প্রথমে যদি আমরা কখনো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট টু দেখি, এই নিয়মে ক্যালকুলেশন করব। আর সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ওয়ান পেলেই আমরা এই নিয়মে ক্যালকুলেশন করব। আশা করি টাইপ 9 তোমরা, বাট টাইপ 7 তোমরা বুঝতে পেরেছো। তো টাইপ 8 এ দেওয়া আছে বাহুকোণ দিয়ে মান নির্ণয়, বাহুকোণ দিয়ে মান নির্ণয়, অর্থাৎ বাহুর মান এগুলো দেওয়া থাকবে, তুমি এগুলোর মান নির্ণয় করবে। তো এই অঙ্কগুলো সহজ, আমরা তারপরে তোমাকে করে দিচ্ছি, আমরা কোনো টাইপই বাদ রাখবো না, সব ধরনের অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিব। যদি এই টাইপের অঙ্কগুলো তুমি একটু একটু করেও করতে পারো বুঝে বুঝে, তাহলে পরীক্ষায় যত ধরনের প্রশ্নই আসুক তুমি এগুলো সমাধান করতে পারবে। তো চলো কি দেওয়া আছে খেয়াল করি। এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের কোণের কথা কোনো জায়গায় উল্লেখ নেই। তো উল্লেখ না থাকলেও এখানে কিন্তু আবার বলা আছে cos a tan a sin a cot a, মানে এ কোণা নিয়ে কাজ করতে বলা হয়েছে। এই যে এখানে যে অঙ্কটি দিয়েছে এ কোণটা নিয়ে কাজ করতে বলা হয়েছে, তাহলে আমরা যেহেতু এখানে এ কোণ নিয়ে কাজ করব, এ কোণ নিয়ে যেহেতু কাজ করব, তাহলে এই কোণার কথা যেহেতু বলছে, এটা হবে লম্ব, আর এটা হবে ভূমি, আর এটা হবে কি অতিভুজ। আমাদের যদি কোণের মান উপরে দেওয়া থাকে, নিচেরটা হয় লম্ব, পাশের এই পাশেরটা হয় ভূমি, আর মইয়ের মতো যেটা এটা সবসময় অতিভুজ। তো আমাকে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এই অঙ্কটি করলে নাকি অ্যান্সার আসবে হাফ ওয়ান প্লাস রুট ওভার থ্রি। এই অ্যান্সারটি আসবে যদি আমরা এই লেফট হ্যান্ড সাইড অঙ্কটি করি। তো লেফট হ্যান্ড সাইড অঙ্কটি করার আগে আমাদের দেখতে হবে আসলে এখানে কি কি মান তোমার লাগবে। তো এখানে খেয়াল করো, থিটার মান যেহেতু আমরা এখানে ধরতে পেরেছি, মানে এখানে এ এর মান কিন্তু মানে এ কোণা নিয়ে কিন্তু কাজ করতে বলা হয়েছে, তাহলে এটা তো লম্ব, এটা অতিভুজ, এটা কি ভূমি। তাহলে তুমি আমাকে বলো তো অতিভুজ মানে কি এসি, অর্থাৎ আমরা লিখতে পারি, এই যে উত্তর লিখতে পারি গিভেন কার মান এসি, এসি মানে কিন্তু অতিভুজ, মনে মনে চিন্তা করবি। তো এসি এর মান দেওয়া আছে 2, আর এটা কি লম্ব, লম্ব মানে কি বিসি, বিসি এর মান হলো √3। এবার এই ভূমির মান তোমার বের করতে হবে, ভূমির মান হলো এবি, তো তুমি লিখবে এবি। তো এবি ইকুয়াল টু দেওয়ার পর একটা রুট ওভার দিবে, ভূমির সূত্র হলো রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো অতিভুজের মান কত 2, লিখবে 2 স্কোয়ার, আর লম্বের মান কত, লম্বের মান হলো √3 স্কোয়ার। সেখানেও ভূমি ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে দুইটা বাহুর মান দেওয়া থাকলে আরেকটা বাহুর মান বের করা যায়। তো আমরা লিখবো 2 স্কোয়ার মানে 4, আর স্কোয়ার রুটে কাটা গেলে আর থাকে 3, 4 থেকে 3 গেলে থাকে 1, তো √1 মানে শুধু 1। তাহলে দেখো আমরা কিন্তু ভূমির মানটাও নির্ণয় করতে পেরেছি 1। কি কারণে বের করলাম, ওই লেফট হ্যান্ড সাইড অঙ্কটি করার জন্য। তো এই যে লেফট হ্যান্ড সাইড অঙ্কটি কি দেওয়া আছে, এটি লিখবে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লিখবে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, এরপরে লিখবে প্লাস sin a, sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a, এটা তুমি লিখবে লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড অঙ্কটি করে
তোমার রাইট হ্যান্ড সাইড এই উত্তরটি আনতে হবে। তো কিভাবে? এই কসের সূত্র, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক। তো ভূমির মান কত? ভূমির মান কিন্তু 1, এটা কিন্তু ভূমি না, এটা ভূমি। যেহেতু এ কোণা নিয়ে কাজ করছি, তো cos a মানে ভূমি বাই অতিভুজ, তো ভূমির মান হলো 1 আর অতিভুজের মান হলো 2। এবার 1 মাইনাস এই tan a, tan a এর সূত্র হলো, tan মানে হলো টেরা লম্বাভূত মানে লম্ব বাই ভূমি। তো লম্বের মান কত আছে? লম্বের মান আছে √3 আর টেরা লম্বাভূত, তো ভূমি মানে কত? ভূমি মানে আবার 1, তো 1 আসলে লিখতে হয় না, তারপর আমরা লিখলাম। এরপরে প্লাস, এবার সাইন এ, সাইন এ মানে সাইন মানে কি? সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, তো লবণ মানে লম্ব, তো লম্বের মান কত? √3 আর অনেক মানে অতিভুজ, তাহলে অতিভুজ মানে হলো 2। আর বার দিলাম 1 মাইনাস কট, কট হয় কার উল্টা? টেন এর উল্টা, তো টেন মানে হলো টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি, আর এটা হবে ভূমি বাই লম্ব। টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি, আর কট মানে হবে ভূমি বাই লম্ব। তো ভূমির মান কত? ভূমির মান হলো 1 আর লম্বের মান কত? লম্বের মান হলো √3। এভাবে আমরা এই মানগুলো বসাবো। বসানোর পর এগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। উপরে দেওয়া আছে হাফ আর নিচে আছে 1 মাইনাস √3, এই 1টা লিখতে হবে না। এরপরে প্লাস, আবার এখানে আছে √3/2 আর এখানে আমরা একটু লসাগু করি, লসাগু হলো √3, √3 দিয়ে 1 কে গুণ করলে √3 একে √3 মাইনাস √3 বাদ, এই লসাগু আর এই হর ভাগ করলে 1 হয় আর থাকে ওই 1, এই 1 আমরা লিখবো। লেখার পর এই ভাগকে আমরা গুণ বানাবো। তো এই ভাগকে যদি আমরা গুণ বানাই তাহলে হাফ ইনটু, এটা নিচে মনে মনে 1 আছে, এই 1 চলে যাবে উপরে আর 1 মাইনাস √3 এটা চলে যাবে নিচে। এরপরে আমরা দিব প্লাস, এরপরে √3/2, এই ভাগকে আমরা বানাবো গুণ, গুণ বানালে এটা উল্টিয়ে যায় মানটা, তাহলে কি লিখতে পারি? √3 মাইনাস 1 এটা আমরা লিখবো। লেখার পর এইটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, এই 2 দিয়ে এই সাইডটাকে আমরা গুণ করব, তাহলে 2 ইন্টু 1 মাইনাস √3 এটা আমরা লিখবো, আর উপরে 1 এর 1। এরপর আবার তুমি লিখবে প্লাস, এই 2 দিয়ে আবার এটাকে গুণ করবে, তাহলে কি দাঁড়ায় দেখো তো? 2 ইন্টু √3 মাইনাস 1, √3 মাইনাস 1, এই ক্যালকুলেশনটা কিন্তু একটু জটিল, ভালো করে বোঝার চেষ্টা করো। 2 ইন্টু √3 মাইনাস 1, আর উপরে এই √3 আর √3 গুণ করলে হয় 3, √2 গুণ করলে হবে 2, √5 গুণ করলে হবে 5, আর √3 গুণ করলে হবে 3, বুঝে নাও। এরপরে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো খেয়াল করো। এবার এখানে আছে 2 ইন্টু 1 মাইনাস √3 আর এখানে আছে 2 ইন্টু √3 মাইনাস 1, একটু পার্থক্য হয়ে গেল না? এটা হলো 1 মাইনাস √3 আর এটা হলো √3 মাইনাস 1, তো এটা 1 মাইনাস √3, এটার মতো সাদৃশ্য করার জন্য এটাও আমরা লিখবো 1 মাইনাস √3। তবে কিভাবে? নিয়ম অনুসারে। কিভাবে? নিয়ম অনুসারে। কি করতে হবে খেয়াল করো, 1/2 ইন্টু 1 মাইনাস √3 লেখার পর এখানে দ্বিতীয় যে অংশটি আছে এটাতেও তুমি লিখবে 3/2 ইন্টু, এটার মতো লেখার চেষ্টা করবে 1 মাইনাস √3। তো এটাকে আসলে 1 মাইনাস √3 ছিল না, এটা ছিল √3 মাইনাস 1, আমি নিজে লিখেছি 1 মাইনাস √3। আগে 1 এর পিছনে মাইনাস ছিল, কিন্তু এবার √3 এর পিছনে মাইনাস হয়েছে। এই কাজটি তুমি নিজে করার কারণে এই প্লাসের জায়গায় তুমি দিবে মাইনাস। আমরা এক লাইন কম করে এই টেকনিকটা খাটাতে পারি। যদি তুমি কখনো এই জিনিসটা সাজাও, সাজানোর কারণে যদি প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ এখানে -1 ছিল এটা +1 হয়ে গিয়েছে, এখানে প্লাস √3 ছিল এখানে মাইনাস √3 হয়ে গিয়েছে, এই কারণে এইখানের এই চিহ্নটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। এই কৌশলটা মনে রাখতে পারলে তোমার 1 লাইন বা 2 লাইন আর করতে হবে না। এবার আমরা এই কাজটা কেন করলাম? এই কাজটা করলাম যাতে আমরা এখানে এই লসাগু করতে পারি। তো এখানে লসাগু দুইটা কিন্তু সেম, তো আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 1 মাইনাস √3, দুইটা থেকে একটা লিখতে পারি। লিখলে এটা আর এটা বাদ, উপরে থাকে 1 মাইনাস আবার এটা আর এটা বাদ, উপরে থাকে 3, এই 3 আমরা লিখবো। তো 1 মাইনাস 3, 1 মাইনাস 3 মানে কত? 1 মাইনাস 3 মানে হলো 2, 1 মাইনাস 3 মানে কত? 2, তো বড়টার পিছনে মাইনাস, এর জন্য মাইনাস দিবে। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। আর নিচে কত আছে? নিচে আছে 2 ইন্টু 1 মাইনাস √3। এবার এই 2 আর এই 2 কাটা, তো উপরে কি আছে? মাইনাসের 1, আর নিচে কি আছে? নিচে আছে হলো এই 1 মাইনাস √3, এটা তুমি দিবে। দেওয়ার পর এবার কি করবে? উত্তরের সাথে তো এটা মিলে না, উত্তরের সাথে না মিললে বা যদি উত্তরটা নাও দেওয়া থাকতো, তো তোমার বুঝতে হবে নিচে কখনো রুটের মান গ্রহণযোগ্য না,
এটা বীজগণিত থেকে তোমরা শিখতে পারো, তৃতীয় অধ্যায় থেকে রুটের মান কখনো নিচে উত্তর দিয়ে আসবে না। তো এবার তোমার কি করতে হবে, তোমার একটা কাজ করতে হবে, 1 - √3 এটার সাথে তার অনুবন্ধী রাশি গুণ করবে। কোন রাশি? অনুবন্ধী রাশি গুণ করবে। তো অনুবন্ধী রাশি যদি তুমি গুণ করো, তাহলে তুমি লিখবে 1 + √3। এটা আবার তুমি এই -1 এর সাথেও লিখবে। তো -1 × 1 মনে মনে আছে, 1 + √3 এটা উপরেও দিবে। দেওয়ার পর তোমার যে কাজ করতে হবে এটা হলো a + b × a - b। a + b × a - b মানে হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হলো 1² - √3 স্কয়ার। 1² - √3 স্কয়ার। মানে a + b × a - b মানে হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর উপরে কি থাকে? উপরে থাকে মাইনাস মাইনাস 1 + √3, এটা তুমি লিখবে। লেখার পর এখানে স্কয়ার রুটে কিন্তু কাটা, তাহলে কি থাকে? 1 - 3, আর উপরে থাকে -1 + √3। তো এখানে আবার নিচে থাকে 3 থেকে 1 গেলে আর থাকে 2, বড়র সাথে মাইনাস মাইনাসের 2, আর উপরে থাকে -1 + √3। এবার এই মাইনাস আর মাইনাস কাটা, মাইনাস আর মাইনাস কাটা থাকলে এখানে মনে মনে 1 আর নিচে আছে 2, তাহলে তুমি কি লিখতে পারো 1/2। আর এটাকে একটু পাশে নামিয়ে দাও 1 + √3, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের মতো দেখতে এই লেখাটি হয়। তো এই অঙ্কটি সবাই একটু ভালো মতো দেখার চেষ্টা করবে। আমি এই অঙ্কটি এই কারণে দিয়েছি, এই অঙ্কটার ভিতরে লসাগু, এরপরে মানে অনেকগুলো নিয়ম এখানে আমরা ব্যবহার করেছি। এই নিয়মটা যদি তুমি ভালো করে বুঝো, তাহলে তুমি এখানে টাইপ নাম্বার 8 এর এই 2 নাম্বার অঙ্কটি নিজে করার চেষ্টা করবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা টাইপ 9 এ ফাংশন ও ত্রিকোণমিতির অঙ্ক তোমাদেরকে করাবো। মানে আমাদের মাঝে মাঝে ওই দ্বিতীয় অধ্যায়ের যে ফাংশন আছে, ওই ফাংশনের সাথে মিলিয়ে ত্রিকোণমিতির অঙ্কগুলো দিয়ে দিতে পারে। তো এই একটা অঙ্ক 2025 সালে এসেছিল। এরকম ফাংশনের অঙ্ক 2019, 20, 21, 22, 23 এর দিকে এসেছিল। তো 2025 সালে সর্বশেষ এভাবে এসেছে। তো এই একটা অঙ্ক তোমরা ভালো মতো বুঝে নাও। আশা করি এই ধরনের অঙ্ক আসলে তোমরা নিজেরা করতে পারবে, যদি এই অঙ্কটি ভালো মতো বুঝো। তো দেওয়া আছে 1 নম্বরে, উদ্দীপকে দেওয়া আছে f(x) = sin x। তো এই ফাংশনের অঙ্কগুলো করার জন্য প্রথমে তুমি এই দেওয়া আছে মানটি লিখবে যে গিভেন। তো গিভেন লেখার পর কি দেওয়া আছে এটা লিখবে f(x), আমরা এখানে জায়গা রাখলাম, খেয়াল করো। f(x) = দেওয়া আছে sin x। তো এই f(x) = sin x, এই f(x) এর জায়গায় তুমি এই যে আমাদের যে অঙ্কগুলো দিয়েছে, অনেক জায়গায় f(x) আছে, তুমি ওই জায়গায় কিন্তু চাইলে sin x বসাতে পারবে। এবার তুমি দেখবে f আর অন্য কিছু দেওয়া আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে f(90 - x), তো তুমি ওইটা লিখবে। এটা হলো দেওয়া আছে উদ্দীপকে। আর মেইন অঙ্কের ভিতরে f(90 - x) আছে, ওইটি তুমি লিখবে f(90 - x)। এখন বলো তো x এর জায়গায় কি আসলো এবার? 90 - x। তাহলে তুমি এখানেও লিখবে sin x এর জায়গায় 90 - x। এটা হলো আমাদের ফাংশনের নিয়ম। আবার বলছি, উদ্দীপকে যেটি দেওয়া আছে ওইটি লিখবে f(x) = sin x। এরপর f অন্য কি দেওয়া আছে ওইগুলো তুমি বের করবে। তো অন্য দেওয়া আছে f(90 - x), ওইগুলো তুমি লিখবে। তো লেখার পর f(90 - x), যেহেতু আমরা লিখেছি x এর জায়গায় 90 - x, তাহলে sin x, এই x এর জায়গায় আমাদের লিখতে হবে 90 - x, যেহেতু x এর জায়গায় এসেছে 90 - x। তো sin এই 90 - x তোমাদের একটু জানতে হবে, আমরা তোমাদেরকে প্রথমেই সূত্রগুলো শিখিয়েছি। sin 90 - θ বা 90 - x যাই থাকুক, ওই জায়গায় লিখতে পারবে cos θ। তাহলে sin 90 - x থাকলে তুমি লিখতে পারবে cos x। তাহলে আমরা sin 90 - x মানে কি লিখতে পারি? cos x, এটা আমরা লিখতে পারি। তাহলে f(x) এর মান হলো sin x, আর f(90 - x) মানে cos x। তো কিভাবে অঙ্কটি করতে হয় খেয়াল করো। তো প্রথমে আমাদের বলেছে যদি f(x) হোল টু দি পাওয়ার 4 প্লাস f(x) হোল স্কয়ার ইকুয়াল টু 1 হয়, তবে প্রমাণ করো যে এই অঙ্কটি করলে নাকি এটার মান আসবে 1। তো যেটা হলে বলেছে ওই অঙ্কটি তুমি আগে লিখবে। ওই অঙ্কটি কি দেওয়া আছে খেয়াল করো, লেখা আছে সেকেন্ড ব্র্যাকেট f(x), আবার দিয়েছে সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার 4 প্লাস আবার লিখেছে এই যে সেকেন্ড ব্র্যাকেট f(x), আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে হোল স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে 1। এটা লেখার পর তুমি লিখবে বা। এবার আমাকে বলো f(x) এর মান কত? f(x) এর মান হলো sin x। তাহলে এই f(x) এর জায়গায় আমরা কিন্তু লিখতে পারি sin x, আর হোল টু দি পাওয়ার 4 এটা কিন্তু এখনো আছে, প্লাস আবার এই f(x) এর জায়গায় আমরা লিখতে পারি sin x হোল স্কয়ার কিন্তু এখনো আছে ইকুয়াল টু 1।
এবার এই পাওয়ার গুলো আমরা নামাবো। পাওয়ার নামালে কি দাঁড়ায়? সাইন টু দি পাওয়ার 4x প্লাস পাওয়ার নামালে কি হয়? সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কত? 1। এবার তুমি কি করবে খেয়াল করো, এখানে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। এই প্লাসের সাইন স্কোয়ার থিটা ওই পারে গেলে মাইনাসের সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার এক্স আর কি। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হলো কস স্কোয়ার এক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, আবার 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, এর জন্য তুমি লিখতে পারবে কস স্কোয়ার এক্স। এতটুকু করার পর এই মানটি তুমি এখানে রেখে দিবে, এটাকে আর ক্যালকুলেশন করা যাবে না। এবার তুমি এই যে এই অঙ্কটি লেফট হ্যান্ড সাইড করবে, যেটার অ্যান্সার তোমাকে আনতে বলেছে 1, এই যে প্রমাণ করো যে এই অঙ্কটা করলে নাকি উত্তর 1 হবে। তাহলে তুমি প্রথমে কি লিখবে? প্রথমে তুমি লিখবে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এটা লেখো একটু কষ্ট করে। এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ 90 মাইনাস এক্স, তার উপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4 মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, লিখেছে এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ 90 মাইনাস এক্স, এরপরে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এবার এই অঙ্কটি ক্যালকুলেশন করে এটার উত্তর আমাদের 1 আনতে হবে। কিভাবে? মনোযোগ দিয়ে দেখো। তো এফ অফ এক্স এর মান কত? এই যে এফ অফ এক্স এর মান হলো সাইন এক্স, তাহলে এটা আমরা লিখতে পারি সাইন এক্স। আবার এফ অফ 90 মাইনাস এক্স, এই যে এফ অফ 90 মাইনাস এক্স মানে আমরা বের করেছি কস এক্স, তাহলে আমরা লিখবো কস এক্স। এখন এখানে যে 4, এই 4টা যদি আমরা নামাই তাহলে সাইন টু দি পাওয়ার 4, এই 4টা যদি নামাই আমরা কস টু দি পাওয়ার 4 লেখা যায়। এরপরে মাইনাস আবার এফ অফ এক্স এর মান, এফ অফ এক্স এর মান হলো সাইন এক্স, তাহলে এফ অফ এক্স এর মান আমরা লিখবো সাইন এক্স, আর স্কোয়ারটা নামলে সাইন স্কোয়ার এক্স। আবার এফ অফ 90 মাইনাস এক্স, এফ অফ 90 মাইনাস এক্স মানে cos এক্স, তাহলে স্কোয়ার সহ নামালে cos স্কোয়ার এক্স, এটি আমরা লিখতে পারি। এবার আমরা এই sin টু দি পাওয়ার 4x খেয়াল করো, এখানে কিন্তু sin টু দি পাওয়ার 4x এর মান আমরা বের করেছি cos স্কোয়ার এক্স। তো এই sin টু দি পাওয়ার 4x এর জায়গায় তুমি লিখবে cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স। আর নিচে তো আগের থেকেই আছে cos টু দি পাওয়ার 4x, এরপরে আছে মাইনাস sin স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স। তো আমরা চাইলে কিন্তু sin স্কোয়ার বাই cos স্কোয়ার মানে লিখতে পারি tan স্কোয়ার, তবে আমরা এটা এখানে লিখবো না, এটা লিখলে আমাদের অঙ্কটি এলোমেলো হয়ে যাবে, তো আমরা লিখি sin স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স। এবার এই cos স্কোয়ার এক্স দ্বারা cos টু দি পাওয়ার 4 কে যদি আমরা কাটি, আর কিন্তু থাকে cos স্কোয়ার এক্স, তাহলে উপরে মনে মনে থাকে 1, তাহলে আমরা লিখতে পারি 1 বাই cos স্কোয়ার এক্স মাইনাস এখানে আমরা লিখতে পারি sin স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স। তো চাইলে তুমি এটাকে লসাগু করতে পারো, লসাগু না করে আমরা এই কাজটাই করি, 1 বাই cos স্কোয়ার, 1 বাই cos মানে sec স্কোয়ার এক্স মাইনাস sin স্কোয়ার বাই cos স্কোয়ার মানে আমরা লিখতে পারি tan স্কোয়ার এক্স। তো sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার মানে হলো 1, আমাদের উত্তরও কিন্তু 1 আসতে বলেছে, আমাদের একটা সূত্র আছে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল 1। তো এইভাবে আমরা এই ফাংশনের অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথমে ফাংশনের মানগুলো নির্ণয় করে এরপর মানগুলো বসিয়ে অঙ্ক করার চেষ্টা করব। এবার টাইপ নাম্বার 10-এ আমরা একটা ব্যতিক্রমী অঙ্ক, বা এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় প্রায় সময় এই ধরনের প্রশ্ন আসে, এই অঙ্কটি আমাদের বইও আছে এই ধরনের অঙ্ক, কিভাবে করতে হবে সবাই খেয়াল করো। তো দেওয়া আছে উদ্দীপকে cosec a minus cot a equal to 4/3, এটা আমাদের এমসিকিউ আসে। cosec a minus cot a equal 4/3 হলে cosec a plus cot a এর মান কত? তখন হয় 3/4, এটার উল্টা মান হয়। তো এটা সৃজনশীলে যদি আসে কিভাবে করতে হয় খেয়াল করো। এবার আমাদের বলেছে হলে উদ্দীপক এটা দেওয়া আছে, এবার তোমাকে বলেছে sin a plus cos a এর মান নির্ণয় করো। কিভাবে অঙ্কটি করবে খেয়াল করো। শুরুতে তোমার লিখতে হবে দেওয়া আছে যে মানটি, ওইটাকে কাজে লাগাতে হবে। তো আমরা উত্তর বের করছি, খেয়াল করো। তো লিখলাম দেওয়া আছে, তো কি দেওয়া আছে ওইটি তুমি লিখবে। দেওয়া আছে cosec a minus cot a equal to 4/3, এটি তুমি লিখবে। এবার আমরা জানি একটা কথায় লিখবে, কি জানি? আমরা জানি। তো এই অঙ্কটা কি স্যার আপনি মুখস্থ করে রেখেছেন? না, মুখস্থ না। cosec a minus cot এর মান কখনো যদি দেওয়া থাকে তাহলে সবসময় এইভাবে নির্ণয় করবে। আবার যদি এই sec a minus tan এর মানও দেওয়া থাকে, এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে। sec a minus tan a আর cosec a minus cot a এই অঙ্ক এই মানগুলোর ক্ষেত্রে। তো cosec a minus cot a যেহেতু আমরা লিখেছি 4/3, এখন লিখবে আমরা জানি এই cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, একটা সূত্র কিন্তু আমরা শিখেছি। যদি কখনো এই ধরনের মান দেওয়া থাকে এই সূত্রটা তুমি ব্যবহার করবে। তো এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মতো দেখতে, তো আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে লিখতে পারি
কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1। মানে এটাকে আমরা লিখেছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা লিখবো। লেখার পর এই কোসেক এ প্লাস কট এ, এই যে কোসেক এ মাইনাস কট এর মান দেওয়া আছে, তো কোসেক এ মাইনাস কট এ এটার মান কত 4/3, আর এটার মান তো দেওয়া নেই। কোসেক এ প্লাস কি কট এ ইকুয়াল কত 1। এই 1 এর নিচে মনে মনে 1 আছে, এই 3 গিয়ে কোনা কোন এখানে গুণ, আর এই 4 এই 1 এর সাথে গুণ, অর্থাৎ হরের 1 এর সাথে গুণ। তো আমরা লিখতে পারি সুতরাং কোসেক এ প্লাস কি কট এ ইকুয়াল, এই 4 চলে যাবে নিচে আর 3 চলে যাবে উপরে। এমসিকিউ তে যদি কখনো আসে কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 4/3 হলে কোসেক এ প্লাস কট এ কত, তাহলে তুমি উল্টা বলে দিবে 3/4। এবার এটাকে তুমি দিবে 1 নং আর এটাকে দিবে 2 নং। দেওয়ার পর এই 1 নং আর 2 নং তুমি যোগ করবে, যোগ করলে তোমার কি লাভ হবে, তুমি এই সাইন এ প্লাস কস এর এটা মান পেয়ে যাবে। কিভাবে দেখো, তো 1 নং যোগ আমরা দিলাম 2 নং, তো 1 নং কি দেওয়া আছে পড়ো দেখো, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3, আর 2 নাম্বার দেওয়া আছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 3/4। এবার দেখো তো মাইনাসের কট এ প্লাসের কট এ কিন্তু কাটা। এবার কোসেক এ কয়টা আছে, দুইটা, তুমি লিখবে 2 কোসেক এ ইকুয়াল টু 4/3 প্লাস 3/4। তো এটা আমরা ক্যালকুলেটরে যোগ করে ফেলি, ক্যালকুলেটরটা গেল কোথায়, এই যে 4/3 প্লাস 3/4, এই যে 4/3 প্লাস 3/4, 3/4 ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়াতে আসছে 25/12, এই মানটি এসেছে, এটি আমরা লিখব 25/12। তো এবার এই 2 গুণাকারে আছে ভাগ হয়ে নিচে, তাহলে আমরা কি লিখতে পারি, কোসেক এ ইকুয়াল টু এই 2 যদি গুণাকারে হয় ভাগ হয়ে ওইখানে নিচে, তো 12 সাথে এটা গুণ হবে, উপরে হবে 25। তো কোসেক এ মানে হলো 1/sin এ। কেন ইউজ করলাম, কারণ আমাদের sin a এর মানটা দরকার। তো আমরা লিখবো 25/12 দুগুণে হয় 24। এই মানটি উল্টিয়ে দিব, এটা উল্টিয়ে যাবে, অর্থাৎ ব্যতিকরণ বা বিপরীতকরণ তুমি করবে। তাহলে আমরা লিখতে পারি sin a, উল্টালে কিন্তু নিচে আর 1 দিতে হয় না, আর এটাকে উল্টালে 24/25। এই যে আমরা sin a এর মানটি বের করেছি। বের করার পর এবার কিন্তু আমাদের শুধুমাত্র sin a বের করলে হবে না, আমাদের sin a এরপরে cos a এর মানও বের করে এই দুইটা যোগ করতে হবে। তো cos a তুমি কিভাবে বের করবে, দেখবে আমরা জানি দুই ভাবে বের করা যায়, এভাবেই করবে। আমরা জানি sin স্কয়ার, আমরা জানি কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু, বা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। এবার এই sin স্কয়ার এর মান কত, বা sin স্কয়ারটা ওই পারে নিয়ে যাও, তাহলে কি দাঁড়ায় cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a। এবার আমরা কি করতে পারি, এই 1 মাইনাস এই সাইন এর মান বসাতে পারি 24/25। তাহলে আমরা এখানে বসালাম সাইন এর মান 24/25। এখন এটার উপরে কিন্তু আবার স্কোয়ার আছে, এই যে সাইনের উপরে স্কোয়ার যেহেতু আছে। তো এবার আমরা এই টোটালটা ক্যালকুলেশন করে ফেলি, কত দেওয়া আছে খেয়াল করো, 1 মাইনাস, এরপর আমরা একটা ব্র্যাকেট দিলাম, ভগ্নাংশ দিলাম, উপরে দেওয়া আছে 24 আর নিচে দেওয়া আছে কত 25। ব্র্যাকেট কমপ্লিট করার পর তার উপর একটা স্কোয়ার দিলে যে মানটি আসে, এটা হলো 49/625। এখন এটা বের হলো cos স্কয়ারের মান। আমার কি cos স্কয়ারের মান দরকার, নাকি শুধু cos এ দরকার, শুধু cos এ দরকার। এর জন্য আমরা cos স্কয়ার a এখানে লেখার পর এখানে লিখবো cos a স্কয়ারটা এখানে গেলে রুট ওভার। এবার এই পুরাটার উপরে আমরা রুট ওভার দিয়ে দিব, তাহলে রুট ওভার অ্যান্সার, মানে এখন যে মানটা বের করলাম এটা রুট ওভার হয়েছে। তাহলে এবার এটা ক্যালকুলেটরে চাপাতে হয়েছে 7/25। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমাদের কিন্তু বের করতে হবে sin a প্লাস cos a, sin a প্লাস cos a। তো আমরা যদি বের করি, এই যে যদি লিখি সুতরাং sin a প্লাস কি cos a, তো sin a এর মান আমরা বের করেছিলাম 24/25। sin a এর মান আমরা বের করেছিলাম 24/25, তো আমরা ইউজ করব, এখানে ব্যবহার করব 24/25, এরপরে প্লাস cos a এর মান আমরা বসাবো, cos a এর মান আমরা পেয়েছি 7/25, তাহলে আমরা ব্যবহার করব 7/25। এবার 25 হলো লসাগু, উপরে হয় 24 যোগ 7, তো 24 আর 7 যোগ করলে হয় আমাদের কত হয়, এই 31। তো 31/25, এটা হলো আমাদের অ্যান্সার।